জমানায় ইন্টারনেট ইজ এয়ার, ইন্টারনেট মানুষের মৌলিক অধিকার। আমরা যদি ডিজিটাল বাংলাদেশে বিশ্বাস করি, আমাদের ইন্টারনেট কস্ট কমাতে হবে, কমাতে হবে, কমাতে হবে। দ্য কস্ট অফ ইন্টারনেট ইন বাংলাদেশ ইজ মাচ হায়ার দ্যান রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। আমরা যদি চাই যে আসল প্রলিফারেশন হোক, আমাদেরকে ভাবতে হবে এটা একটা মৌলিক অধিকার, এটার খরচাটা কমাতে হবে, এবং দ্যাটস দ্য অনলি ওয়ে উইল গ্রো। So overall, I would say যে protection against foreign players for a short period of time, and for আমি একটা জিনিস এখানে ক্লিয়ার করতে যাচ্ছি, protection against foreign players does not mean that we don't want VC investment. We want VC investment. We also want foreign players can invest in us. What happened with Alipay? They invested in bKash. And that is possible for each one of our sector. They see Bangladesh as an exciting thing. We have homegrown startups, they invest in us. But we need a period of 4 or 5 years of protection so that we can also build, and we keep the money within our own country. So overall, protectionism against foreign players, ট্যাক্স ব্যাটার যেটা আশিক বলেছে সেটা আমি রিইটারেট করছি, স্ক্যাম প্রিভেনশনের দিকে খেয়াল রাখা, অ্যান্ড ডেফিনেটলি ইন্টারনেটের কস্টটাকে কমানো, অ্যান্ড ডিজিটাইজেশন যেখানে যেখানে সম্ভব ম্যান্ডেটরি করা, লুকিং ইনটু ইট সিরিয়াসলি would be my recommendation. Thank you. থ্যাংক ইউ মালিহা মালিক কাদের, থ্যাংক ইউ ভেরি মাচ, ভেরি গুড রেকমেন্ডেশন। আমার মনে হয় আমরা এটা পরবর্তীতে আবার ডিসকাশনে আসবে যখন রেগুলেটরদের কাছে ফেরত আসবো। আমি জানি না আমাদের দারাজের সৈয়দ মুস্তাহিদুল হক আছে কিনা। আচ্ছা, সে হয়তো পরে জয়েন করবে, জয়েন করলে আমরা তাকে টানবো। এই পর্যায়ে আমি জিশান কিংসুক হক, জিশান ইজ দ্য কো ফাউন্ডার অ্যান্ড সিইও সিন্দাবাদ। আমার মনে হয় জিশান আছে লাইনে। জিশান, আমরা আপনাকে দেখতে পাচ্ছি, আপনি যদি একটু আনমিউট করে নেন। যদি জিশান না থাকে আমি তাহলে, জিশান আছে সম্ভবত লাইনে, শুনতে পাচ্ছে হয়তো বা, আমরা পরে আসছি। এ পর্যায়ে আমি আসবো হচ্ছে গিয়ে রেজওয়ানুল হক জামি, হেড অফ ই কমার্স A2I। জামি ভাই, আমরা জানি যে আপনি এই মানে আমি খালি কোভিড বলবো না, বিফোর কোভিড এবং নাও অলসো আপনি যেভাবে ই কমার্স কমিউনিটিকে একদম সাপোর্ট দিয়ে গেছেন, এবং আপনাদের A2I বিভিন্ন ভেঞ্চার, একশপ এবং A2I আপনার এক পেজ সহ যেই ইনিশিয়েটিভগুলো আছে, আমরা সবাই ওয়াকিবহাল আছি। জামি ভাই, আপনি বলবেন যে ডেফিনেটলি আমরা A2I থেকে অনেক ধরনের সাপোর্ট পাই, এবং আমাদের যারা ই কমার্স কোম্পানিরা কথা বললো এ পর্যন্ত, তারা বেশ কিছু রেকমেন্ডেশন দিয়েছে। এর বাইরে আপনি কি আর কোনো পয়েন্ট হাইলাইট করতে চান, যেই পয়েন্টটা সত্যি সত্যি আমরা রেগুলেটরের কাছে নিতে পারি এবং আমাদের পলিসি সাপোর্ট দরকার? আমরা জানি পলিসি লেভেলেও আপনারা অনেক কাজ করছেন। জামি ভাই তো আছেন লাইনে আমার মনে হয়। জি, থ্যাংক ইউ কামাল ভাই, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমি আশা করি আমাকে শুনতে পাচ্ছেন সবাই। শুনতে পাচ্ছি। মালিহা আপা এবং আশিক ভাই যে এই রেকমেন্ডেশন গুলো দিলেন, এবং তার আগে বিজন ভাই যেভাবে একটা রোড ম্যাপ দিলেন, আসলে খুব বিস্তারিত একটা আলোচনার দিকে আমরা যাচ্ছি, এবং আই অ্যাপ্রিশিয়েট যে আপনারা প্রত্যেকেই খুব রেলিভেন্ট কথাগুলো বলেছেন। আমি একটু অন্যদিকে আলোকপাত করার চেষ্টা করব, যে আপনারা যেহেতু রেগুলেশনস এন্ড পলিসির দিকে কথা বলছেন, স্ট্যান্ডার্ডাইজেশন হ্যাজ বিকাম a passive policy driver in many countries. ই-কমার্স কিন্তু আসলে আশিক ভাইও বলেছেন, মালিয়াপাও বলেছে যে অনেকগুলো ফ্যাক্টরের একটা সম্মিলন। আজকে যদি আপনি ন্যাশনাল ইন্টারেস্টের দিকে তাকান, তাহলে দেখতে পাবো যে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচারালি আমাদের এখনো অনেক কি বলবো আমি, পকেট অফ ডেভেলপমেন্ট হয় না, এরকম অনেকগুলো পকেট কিন্তু এখনো থেকে গেছে। এটা অপ্রিয় সত্য। আপনি যদি লজিস্টিকের কথা বলেন, আমরা যতই কি বলবো নিজেদেরকে মনে করি না কেন যে বাংলাদেশের যে কোনো পয়েন্টে, ছোট কান্ট্রি, অনেক পপুলেশন, যে কোনো পয়েন্টে খুব তাড়াতাড়ি পণ্য পৌঁছে যায়, এটা একদমই সত্য না। বিজন ভাইয়ের প্রেজেন্টেশনেও যেমন এটা উঠে এসছে যে এখনো এটা সিটি সেন্ট্রিক। তো এই যে ম্যাসের কাছে পৌঁছে যাওয়া, যখন আমি রাইড শেয়ারিং নিয়ে কথা বলছি, যখন আমি কি বলবো হাইপার লোকাল সার্ভিস নিয়ে কথা বলছি, এগুলো কিন্তু এখনো সিটি সেন্ট্রিক। এই যে ম্যাসিভ রুরাল পপুলেশন, এটাকে যতক্ষণ না পর্যন্ত আমরা অ্যাক্টিভেট করতে পারছি, ততক্ষণ পর্যন্ত সাস্টেইনেবিলিটির একটা নির্দিষ্ট পয়েন্ট আমরা পৌঁছাতে যাব না। উই আর স্টিল ওয়ার্কিং অন ফ্লাফ, আমি এটা মনে করি। তাহলে সেখানে পৌঁছানোর জন্য আমাদের আসলে কি দরকার? একটা উদাহরণ দিই, বাংলাদেশের ট্রাক ভাড়া কথা যদি আমি আপনাকে বলি, যে ধরেন রাজশাহী থেকে ঢাকায় একটা ট্রাক আজকে ভাড়া হচ্ছে 10,000 টাকা, আর কালকের ভাড়া 9,000 টাকা। দেয়ার ইজ নো স্ট্যান্ডার্ডাইজেশন। এবং এইটার জন্য একটা ই কমার্স কোম্পানি নিজের ফ্লিট যখন বানায়, তখন সে তো 20টা ট্রাক নিজে কেনে না, সেও অনেক
ট্রান্সপোর্টেশন ভাড়া নেয়, তো তারা এই হিটটা নেয়। ভারতে কি করেছে, ভারতে আপনার ট্রান্সপোর্টেশনের জন্য বা অন্য অনেকগুলো দেশে তাদের একটা স্ট্যান্ডার্ডাইজেশন রেট তৈরি করে দিয়েছে যে তুমি যদি ওভার ল্যান্ড যাও তাহলে পার কিলোমিটার তোমার ম্যাক্সিমাম ওয়েটেজ অনুযায়ী তোমার ম্যাক্সিমাম ভাড়া হতে পারবে, এটা সিম্পল এজ দ্যাট। বাংলাদেশে এরকম কোনো স্ট্যান্ডার্ডাইজেশন নাই, এই কারণে বাংলাদেশের ট্রান্সপোর্ট সেক্টর খুব ভেরি সিম্পল একটা উদাহরণ দিলাম। আপনি যদি অ্যাগ্রো প্রোডাক্টের কথা বলেন, বাংলাদেশে একটা গ্রেডিং স্ট্যান্ডার্ডাইজেশন নাই। চাল ডাল কালকে যে টমেটোটা বেচবে, এই টমেটোটা কি মিনা বাজারের টমেটোর গ্রেডের নাকি চাল ডালের গ্রেডের, আপনি যখন বাজার থেকে কিনতে যাবেন সোর্সিং করতে থাকবেন, দেয়ার ইজ নো স্ট্যান্ডার্ডাইজেশন পলিসি। তো এখনো বাংলাদেশের কমার্শিয়াল সেক্টর অনেক বেশি নিজেরা এই মার্কেট অ্যাক্টিভিটি গুলা করে নিজেরা খানিকটা সুডো স্ট্যান্ডার্ডাইজেশন তৈরি করে ফেলছে। পলিসির ভিতরে যদি আমরা ওই রকম প্রপার স্ট্যান্ডার্ডাইজেশন গুলো নিয়ে আসতে পারি, আমার মনে হয় তাহলে এটা হোল ইন্ডাস্ট্রিকে এক ধরনের ফ্যাসিলিটেট করবে। এই যে ডাইভার্স ইন্ডাস্ট্রি, ইটস নট অলওয়েজ ইনভেন্টরি ড্রিভেন ইন্ডাস্ট্রি, প্রত্যেকটা জায়গায় যদি আমরা আইডেন্টিফাই করে সেই স্ট্যান্ডার্ডাইজেশন গুলো করে ফেলতে পারি, তাহলে দেখবেন কিন্তু মার্কেট অনেক ক্ষেত্রেই সেলফ রেগুলেট করে ফেলে। বাইরের বেশিরভাগ দেশগুলো আমাদের সাথে যাদেরকে কম্পেয়ার করা হয়, ভিয়েতনাম, এবং আপনারা শুনে খুব অবাক হবেন, শ্রীলঙ্কা, মালদ্বীপের মতো কান্ট্রি যেখানে পপুলেশন কত ছোট, তারা পর্যন্ত এই ধরনের আপনার ই কমার্সের ক্ষেত্রে স্ট্যান্ডার্ডাইজেশনের দিকে গিয়েছে। তো আমার মনে হয় যে আমি আপনাদেরকে এস্টিম যারা এখানে প্যানেলিস্ট আছে তাদেরকে বলবো যে এই জিনিসটা যদি আমরা আমলে নিতে পারি, আমাদের পলিসির ভিতরে যদি আমরা ওই স্ট্যান্ডার্ডাইজেশনের অ্যাসপেক্ট গুলো আনতে পারি, তাহলে একটা সুবিধা হবে। আর ছোট করে আরেকটা কথা বলবো যে বাংলাদেশ হ্যাজ এ ইউনিক কি বলবো অ্যাপ্রোচ টুয়ার্ডস ই কমার্স। আপনি এটাকে অ্যাপল টু অ্যাপল চায়না, ইন্ডিয়া এগুলো কারোর সাথে মিলাতে পারবেন না। আমাদের এখানকার ডেভেলপমেন্ট, যে লিপফ্রগিং এর কথা বিজন ভাই বলেছেন, যে আমাদের লার্জ পপুলেশন ল্যাপটপে জীবনে একটা টাচও করে নাই, অথচ সে এখন আজকে স্মার্টফোন ব্যবহার করে ডেটা ইউজ করছে। এই লিপফ্রগিংটা হয়েছে ফলেই আমাদের কনজিউমারদের অ্যাপ্রোচ টুয়ার্ডস বিজনেস ইজ আ লিটল বিট ডিফারেন্ট, এন্ড দ্যাটস ওয়াই ডিজিটাল ফিন্যান্সে আপনারা এক ধরনের যে গ্রোথটা দেখছেন, এগুলো নিয়ে কিন্তু চিন্তা করার অবকাশ আছে। যে জায়গায় বলতে যাচ্ছি, ইন্টারঅপারেবিলিটির কথা বারবার আসছে। ইন্টারঅপারেবিলিটি ইজ নট অনলি focused on digital payments, or interoperability is not focused on the transaction itself. Interoperability is required in logistics, interoperability is required on sourcing, interoperability is required on other aspects of e-commerce value chain itself. More often than not আমরা কিন্তু এটার দিকে তাকাই না। লাস্টে আরেকটা শেষ করার আগে বলবো যে অনেকগুলো ইন্টারন্যাশনাল ইন্ডেক্স আছে, যে ইন্ডেক্সগুলোর দিকে আমাদের তাকানো উচিত। ই কমার্সের ইন্ডেক্সের কথা ছেড়েই দিলাম, আমরা কোন পজিশনে আছে এটা আমার ধারণা এখানকার বেশিরভাগ পলিসি যারা নিয়ে কাজ করছেন তারা জানেন। কিন্তু রিসেন্টলি আই ফাউন্ড আউট দ্যাট দেয়ার ইজ এ লজিস্টিক ইন্ডেক্স দ্যাট ইজ ডান বাই ওয়ার্ল্ড ব্যাংক, এন্ড বাংলাদেশের লজিস্টিক ইন্ডেক্সে সাউথ ইস্ট এশিয়া অবস্থান হচ্ছে গিয়ে 4 নাম্বার। আমাদের আগে দুটো কান্ট্রি আছে, ভারত তো অফকোর্স সাউথ ইস্ট এশিয়া 1 নম্বরে, কিন্তু লজিস্টিকের ক্ষেত্রে আমাদের আগের দুটো কান্ট্রির কথা শুনলে আমরা নিজেরাও খুব অবাক হয়ে যাবো। একটা হচ্ছে মালদ্বীপ আর একটা হচ্ছে শ্রীলঙ্কা। লজিস্টিক এফিসিয়েন্সিতে আমরা তাদের থেকেও পিছনে আছি। তো এই জিনিসগুলোর দিকে একটু তাকানো, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড গুলো, ইন্টারন্যাশনাল পলিসি গুলো কিভাবে সিমিলার সেক্টরে কাজ করছে, এগুলোর দিকে তাকিয়ে যদি আমরা আমাদের ইনওয়ার্ডস যদি একটু তাকাই, তাহলে আমার মনে হয় মালিহাপা যে এই কথাটা বলছে, কোন জায়গায় প্রোটেকশনিজম দরকার, কোন জায়গায় কম্পিটিশন দরকার, এবং কোন জায়গায় কি বলবো রেলেভেন্ট পুশ দরকার, যে পলিসি সাপোর্ট এবং গভর্নমেন্টের কাছ থেকে ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট দরকার, সেটা আমাদের সামনে আরেকটু ক্ল্যারিফাই হবে। ধন্যবাদ, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ জামি ভাই। আমার মনে হয় স্ট্যান্ডার্ডাইজেশন পলিসিটা খুব ভালো একটা পয়েন্ট ছিল, এবং আপনি যা বলেছেন আমার মনে হয় লজিস্টিক নিয়ে একটা আলাদা সেশনই ছিল এই ব্যাপারে, সো সেখানে অনেকটা বড় ডিসকাশন হয়েছে। আমি এ পর্যায়ে আসবো সাদরুদ্দিন ইমরান, আছেন কি আমাদের সাথে? জি, কেমন ভাই আছেন? হ্যাঁ সাদরুদ্দিন ইমরান, আমি আপনার থেকে জানতে চাবো, বিজন একটা খুব ভালো প্রেজেন্টেশন দেখিয়েছে শুরুতে, এবং আমি জানি যে আপনি ই ক্যাবের রিসার্চ সেলটাকে চেয়ার করেন। এর বাইরে কোনো আপনার যদি ইনপুট থাকে অথবা কোনো ফিডব্যাক থাকে যেটা আপনি পুরো গ্রুপকে জানাতে চান, এবং পাশাপাশি কোনো রেকমেন্ডেশন যদি থাকে এই পার্সপেক্টিভে, ওভার টু ইউ। জি, থ্যাংক ইউ কামাল ভাই। আমাদের আরো অনেক ডিস্টিংগুইশড গেস্ট আছেন, সুতরাং আমি খুব প্রিসাইসলি বলার চেষ্টা করব। থ্যাংক ইউ টু বিজন। বিজন অনেকগুলো ম্যাক্রো ইকোনমিক কথা বলেছে, এবং এখন পর্যন্ত আশিক ভাই, মালিহা আপা, জামি ভাই যে আলোচনাগুলো করেছেন, অনেকগুলো
ইস্যু অলরেডি উঠে এসেছে। আজকে আমাদের যে টপিকটা এটা হচ্ছে ডিজিটাল কমার্স পলিসি। হ্যাঁ, তো এখন আমরা যদি পলিসির কথা চিন্তা করি তাহলে পরে পলিসিটা কামাল ভাই আপনি বলেছেন যে শুড বি ফ্যাসিলিটেটেড। এখন আসলে বিজন তার প্রেজেন্টেশনে বলেছে যে ই কমার্স একটা এমন সেক্টর যেই সেক্টরে ইটস নট জাস্ট কমার্স, এটা আপনি শুধু একটা জিনিস কিনবেন বিক্রি করবেন তা না, এটার সাথে অনেকগুলো ইন্টিগ্রেটেড সেক্টর আছে। ফাইন্যান্সিয়াল সেক্টর ইজ ইনভলভড, আপনার লজিস্টিক সেক্টর ইজ ইনভলভ, যেটা জামি ভাই বলেছেন। এখন এই সমস্ত জিনিসকে আপনার ফ্যাসিলিটেশন না করলে পরে ওভারঅল ই কমার্স সেক্টর যেটা গ্রোথ, সেই গ্রোথটা কিন্তু আসাটা কঠিন। আরেকটা জিনিস আমাদের আলোচনা এসেছে যে এখন পর্যন্ত আমাদের ই কমার্স সেক্টরের গ্রোথটা মোটামুটি শহর কেন্দ্রিক, এবং বিশেষ করে আমাদের দেশে যে বড় শহরগুলো আছে সেই বড় শহর কেন্দ্রিক। সুতরাং আমাদের যে গভর্নমেন্টের আছে আপনার বাণিজ্য মন্ত্রণালয়ের আইসিটি মিনিস্ট্রির মাধ্যমে যেটা ডিজিটাল কমার্স নীতিমালা ছিল, সেখানে কিন্তু ই কমার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা প্রস্তাব করেছিলাম যে এটাকে আরো বেশি রুরাল এরিয়াতে নিয়ে যাওয়া। এখন রুরাল এরিয়াতে আমি বললেই কিন্তু জিনিসটা যাবে না, এখানে যাওয়ার জন্য আপনার কিছু ফ্যাক্টর কন্ডিশনস ঠিক করতে হবে। আপনার আমাদের দেশে যদিও ইন্টারনেট পেনিট্রেশন, মোবাইল ইন্টারনেট পেনিট্রেশন বেড়েছে, কিন্তু স্মার্টফোনের পেনিট্রেশন কিন্তু তুলনামূলকভাবে এখনো অনেক কম। সুতরাং স্মার্টফোন পেনিট্রেশন বাড়াতে হলে আপনাকে কোনো ইনসেনটিভ দিতে হবে। আপনি স্মার্টফোন ছাড়া তো ই কমার্স হবে না, আপনি যে বেসিক একটা ফোন দিয়ে এটা করতে পারবেন না। তো স্মার্টফোনের পেনিট্রেশন আপনাকে এটা বাড়ানোর জন্য স্পেশাল ইনসেনটিভ এর ব্যবস্থা করতে হবে পলিসি সাপোর্ট দিয়ে। আমাদের ইন্টারনেট অ্যাক্সেস এটা বেড়েছে, কিন্তু রিলায়েবল ইন্টারনেটে কিন্তু এখনো সমস্যা আছে। আপনি যদি বিভিন্ন জায়গায় যান তাহলে আপনি দেখবেন যে আমরা যদিও 4G ইউজ করছি, এখন 5G এর কথাবার্তা চলছে, বাট আপনার অনেক জায়গায় 2G পাওয়াটাই খুব কষ্টকর। সো ইন্টারনেট যদি আমাদের রিলায়েবল না হয় তাহলে আপনি পেনিট্রেশন বাড়ানোটা ইজ ভেরি ডিফিকাল্ট। আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টর একটা কথা আশিক ভাই বলেছেন এবং আই ওয়ান্ট টু রিএমফাসাইজ দ্যাট, যে আমরা যখন কাস্টমারদের প্রোটেকশন দিতে চাবো ইন টার্মস অফ যে আমি টাকা ফেরত দেবো, এটার সাথে আমার দুইটা ব্যাংক এবং আমার মার্চেন্টরা জড়িত। সো এই জিনিসটা আপনি যদি মোর ডেভেলপড কান্ট্রিতে দেখেন তাহলে দে ক্যান গিভ ব্যাক মানি ইন জাস্ট কাপল অফ সেকেন্ড, এবং আমার অ্যাকাউন্ট থেকে কাস্টমারের অ্যাকাউন্টের সাথে সাথে চলে যাবে। আমাদের দেশে কিন্তু আমাদের পলিসি এটাকে অ্যালাউ করে না। আমার ব্যাংক এটা দিবে, আমি যদি ব্যাংকের মাধ্যমে দিই এটা একদিন 2 দিন সময় লাগে টু গো টু অ্যানাদার অ্যাকাউন্ট। সুতরাং ওই সিস্টেম না করে যদি আপনার স্টার্টআপস, ডিজিটাল কমার্স কোম্পানিগুলোকে বলা হয় যে না তুমি সাথে সাথে দিবা, দ্যাট ইজ আনরিয়ালিস্টিক, এবং ফাইন্যান্সিয়াল সেক্টরের আপনি চেঞ্জ না করে এই জিনিসটা করাটা আসলে কোনোভাবে সম্ভব না। আমি একটা আপনার স্ট্যাটিস্টিক্স এর কথা বলি। জামি ভাই লজিস্টিক ইন্ডেক্স এর কথা বলেছেন। হুয়াওয়ে আরেকটা ইন্ডেক্স করে আপনার, যেটা হচ্ছে গ্লোবাল কানেক্টিভিটি ইন্ডেক্স। এটা 2019 সালে লাস্ট এসেছে। তো সেইখানে বাংলাদেশের র‍্যাঙ্ক হচ্ছে আপনার আউট অফ 79 কান্ট্রিজ দে অ্যাসেসড ইজ 73। সুতরাং আমাদের রিয়ালিস্টিক্যালি একটা জিনিস ভাবতে হবে যে আমাদের এখানে জন কিছু পজিটিভ সাইন বলেছে, বাট ডিসপাইট অল দ্যাট দিস ইজ আ নেসেন্ট ইন্ডাস্ট্রি, এবং এই নেসেন্ট ইন্ডাস্ট্রিটাকে আপনার একটা পর্যায়ে দাঁড়াতে দিতে হবে, এবং ওই পর্যায়ে দাঁড়ানো পর্যন্ত যদি গভর্নমেন্ট ই কমার্স কোম্পানিগুলোকে, স্টার্টআপ গুলোকে যদি পলিসির মাধ্যমে সাপোর্ট না দেয়, প্রোটেকশন না দেয়, তাহলে পরে মালিহাপা যেটা আশঙ্কা করেছেন আপনার বিগ ইনভেস্টমেন্ট নিয়ে যে কেউ আসলে ইন্ডাস্ট্রিকে মানে লোকাল গ্রোন ইন্ডাস্ট্রিকে আপনার বাড়তে না দিতে পারে, এবং সেইটা ভবিষ্যতের জন্য হয়তো আপনার একটা মনোপলিস্টিক সিচুয়েশন তৈরি করবে, এবং আমাদের এন্টারপ্রেনিউরশিপ এবং এমপ্লয়মেন্টে সেটার নেগেটিভ ইম্প্যাক্ট হবে। আর আরেকটা জিনিস আমি বলতে চাই অ্যাজ আ লাস্ট পয়েন্ট, যে আমাদের এখানে বাংলাদেশের একটা বড় পপুলেশন আপনার বিদেশে থাকেন, এবং এদের মধ্যে একটা অংশ দে আর ভেরি ওয়েল এডুকেটেড এবং দে আর প্রিটি এস্টাবলিশড। আপনার বিশেষ করে
আমাদের অনেক ইঞ্জিনিয়ার্স আছেন, আইটি স্পেশালিস্ট আছেন, এবং আমি পার্সোনালি জানি যে লট অফ দেম দে লুক ফর অপরচুনিটিস, যে তারা আমাকে যোগাযোগ করে, বলে যে আসলে আমরা এখানে কি করতে পারি, বিকজ দে আর আউট অফ কান্ট্রি, দে আর আউট অফ টাচ, এবং দে ডোন্ট নো হোয়াট আর দ্য স্কোপস দ্যাট আর দেয়ার। সুতরাং মানে এর জন্য স্পেসিফিক স্কোপ করতে পারি, যে তারা তাদের এক্সপার্টিজ এবং ইনভেস্টমেন্ট নিয়ে এখানে আসবে, বিকজ দে হ্যাভ বাংলাদেশ অরিজিন এবং দে আর বাংলাদেশি। সুতরাং সেইটাও আমাদের এই সেক্টরকে আরো বেশি পজিটিভলি শেপ করতে সাহায্য করতে পারে। থ্যাংক ইউ। আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ ইমরান, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর রেকমেন্ডেশন। একটু যদি মিউটে রাখি আমরা সবাইকে। এই অবস্থায় আমি হামিদুল মেজবা আছেন কি আমাদের সাথে? জি, থ্যাংক ইউ কমল ভাই। জি, ধন্যবাদ মেজবা ফর জয়নিং আস। আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, যে আপনি শুনেছেন অনেকগুলো জিনিস নিয়ে কথা হলো। একটা হচ্ছে গিয়ে বলা হচ্ছিল সাপ্লায়ার প্রোটেকশনের কথা বলা হয়েছে, স্টার্ট আপ প্রোটেকশনের কথা বলা হয়েছে, স্ট্যান্ডার্ডাইজেশন পলিসির কথা বলা হয়েছে, ভ্যাটের ক্ষেত্রে ভ্যাট পলিসিটার ক্ষেত্রে বলা হয়েছে যে স্পেশালি অনেক জিনিসটা অনেকটা এভাবে বলা হচ্ছে যে ই কমার্সে ভ্যাট আসছে এবং সব কিছুকে ই কমার্সের প্রত্যেকটা সেক্টরকে ভ্যাটের আওতাতে আনা হচ্ছে। ওয়ারেজ হয়তো বা নর্মাল আমাদের যদি ব্রিক অ্যান্ড মর্টার শপ দেখি, সেক্ষেত্রে হয়তো বা এখন অনেকেই ভ্যাটের আওতায় আসে নাই। তো বেশ কিছু টার্ম নিয়ে কথা হলো, এবং আমরা আপনার থেকে যেটা জানতে চাবো, এই যে সাপ্লায়ার প্রোটেকশনের কথা বলা হচ্ছে বা স্টার্ট আপ প্রোটেকশনের কথা বলা হচ্ছে বা পলিসি স্ট্যান্ডার্ডাইজেশনের কথা বলা হচ্ছে, আপনার অ্যাজ আ লয়ার অর আপনার দিক থেকে আমরা জানতে চাবো যে আমরা আসলে কতটুক পিছিয়ে আছি, অথবা এগুলোকে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে আমাদের অন্য কোনো বাধ্যবাধকতা অথবা অন্য কোনো ধরনের চ্যালেঞ্জ আছে কিনা। একটু ব্রড কোশ্চেন হয়তো বা মেজবা আপনি, তবে এক্সপেক্ট করবো আপনি মোটামুটি আগামী 3-4 মিনিটে এটা একটা বলে দেবেন। ওভার টু ইউ। থ্যাংক ইউ কমল ভাই। আমি মালিহা আপার কোয়ারি গুলো দিয়ে একটু শুরু করি, ইফ আই মে। যেখানে মালিহা আপা অনেকটা সময় ধরেই এই মানে ওনার বক্তব্যের মেজরিটি পার্ট ছিল প্রোটেকশন টু দ্য লোকাল ইন্ডাস্ট্রি ফ্রম দ্য ফরেন ইন্ডাস্ট্রি অ্যাজ ওয়েল এজ মেবি এ পলিসি টু প্রোটেক্ট স্টার্টআপস ইন বাংলাদেশ, যাতে করে মনোপলি না হয়। এটা আশিক ভাইও অনেকটা কভার করেছেন, আরো আমাদের দুইজন বক্তাও কভার করেছেন। লোকাল ইন্ডাস্ট্রি যাতে টিকে থাকতে পারে, আমার ভিউতে ইন মাই অপিনিয়ন এটার একটাই সমাধান, সেটা হচ্ছে টু অ্যাক্টিভেট অ্যান্ড মেক ফাংশনিং অফ দ্য বাংলাদেশ কম্পিটিশন কমিশন। 2012 সালে বাংলাদেশে কম্পিটিশন অ্যাক্ট মানে প্রতিযোগিতা আইন এনেক্ট হয়েছে। আমরা এখন আছি 2020 সালে, 8.5 বছর হয়ে গেছে। বাট উই হ্যাভেন সিন যে গভর্নমেন্ট কম্পিটিশন কমিশনটাকে ফুল ফ্লেজেড আইনে যেভাবে বলা আছে সেভাবে ফর্ম করেছেন, সেটা করা হয় নাই। আর সেটা যদি করা হয়ে থাকতো তাহলে হয়তো কম্পিটিশন কমিশনে আমাদের যে বিজ্ঞ অফিসিয়ালরা আছেন, প্রথমত ওনাদেরকে ট্রেনিং দিয়ে ওনাদের ক্যাপাসিটিটা বিল্ড করা হতো। আমরা যদি ইন্ডিয়াতে দেখি, পাকিস্তানে দেখি, ইন্ডিয়া এবং পাকিস্তানে কিন্তু খুব একই সময়ে কম্পিটিশন ল আসছে। আপনার ইন্ডিয়াতে আসলো 2005 সালে, পাকিস্তানে আসলো 2007 সালে। এবং ওনারা কিন্তু আপনার খুব এই গত 15 বছরে অনেক অ্যাডভান্স হয়েছেন এবং প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে ওনারা রেভলিউশনারি ডিসিশন মেক করেছেন টু সাপোর্ট দ্য ইন্ডাস্ট্রি টু এরাডিকেট অ্যান্টি কম্পিটিটিভ বিহেভিয়ার। আমি কয়েকটা এক্সাম্পল দিই। এখানে যেমন ধরেন যেমন একটা লোকাল ই কমার্সের কথা বলি, যেটা হয়তো এই যে যাদের বিরুদ্ধে অ্যালিগেশন এসছে যে তারা আপনার মাল্টি মার্কেটিং, মাল্টি লেভেল মার্কেটিং যেটা করে, এটা অ্যাবসলিউটলি ফলস আন্ডার অ্যান্টি কম্পিটিটিভ বিহেভিয়ার, যেটা হচ্ছে আমরা বলি কম্পিটিশন ল এর ভাষায় প্রিডেটরি প্রাইসিং। প্রিডেটরি প্রাইসিং হচ্ছে কি, আমার এখন পয়সা আছে, আমি পয়সা দিয়ে আমি অধিক মাত্রায় ডিসকাউন্ট দিলাম, ডিসকাউন্ট দেওয়ার ফলে সমগ্র ক্রেতা আমার প্ল্যাটফর্মে এসে কিনলো, এতে করে আমার যারা কম্পিটিটর আছে ফর দ্য টাইম বিং ওই কম্পিটিটরদের কাস্টমার শূন্য হয়ে গেল, তাদের সেল কমে গেল। মেনি অফ দিস কম্পিটিটরস উইল নট বি এবল টু সার্ভাইভ
এরকম ওদের সাথে প্রাইস কম্পিটিশনে, তখন ইন দ্য লং রান দে উইল এক্সিট দ্য মার্কেট। যখন এক্সিট দ্য মার্কেট হয়ে যাবে তখন হি উইল বি রিমেইনিং অ্যাজ ওয়ান অর টু অফ দ্য রিমেইনিং কি বলে প্লেয়ার্স ইন দ্য মার্কেট, এবং ইন দ্য লং রান হি উইল ইনক্রিজ হিজ প্রাইস। এটা শুধু এই ই কমার্সের ক্ষেত্রেও না, আমি আমার অ্যানালাইসিসে যেটা দেখেছি সেটা হচ্ছে একটা বিদেশি ফুড ডেলিভারি কোম্পানি, ওরা রিসেন্টলি আমি কিছু কন্ট্রাক্ট করতে গিয়ে দেখেছি যে ওরা খুব প্রেসার দিচ্ছে, স্পেশালি আফটার দ্য উইথড্রয়াল অফ দ্য কি বলে লকডাউন পিরিয়ড, যে সবার সাথে ওরা টার্মস এন্ড কন্ডিশন চেঞ্জ করার জন্য খুব প্রেসার দিচ্ছে। তখন দেখলাম কি ওখানে কি করছে তারা 16% থেকে তাদের যে কমিশন সেটা 22% ইনক্রিজ করতে চাচ্ছে। নাও দে হ্যাভ ম্যাক্সিমাম মার্কেট শেয়ার, তার মানে হচ্ছে মার্কেটে ওর একটা পাওয়ার আছে। একটা কোম্পানি যখন তার মার্কেটের পাওয়ারটাকে ব্যবহার করে তার সাথে যারা বিজনেস করতেছে, সেটা হচ্ছে যে এটাকে আমরা বলি হরাইজন্টাল অ্যান্টি কম্পিটিটিভ বিহেভিয়ার, সেই ক্ষেত্রে তাদেরকে প্রেসার দিচ্ছে যে তুমি আমার টার্মস এন্ড কন্ডিশন গুলো চেঞ্জ করার ফলে সে কিন্তু একটা বড় মানে একটা বিগার অ্যামাউন্ট অফ কমিশন তার উপরে চাপিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো এইগুলো সবই আপনার অ্যান্টি কম্পিটিটিভ বিহেভিয়ার, উই মাস্ট লুক ইনটু ইট। এবং বিশেষ করে ই কমার্স সেক্টরে কিন্তু এই অ্যান্টি কম্পিটিটিভ বিহেভিয়ারের প্রকোপটা খুবই বেশি। সো ইটস নট অনলি ইন বাংলাদেশ, আমরা কিন্তু আমেরিকাও দেখতে পারি। যেমন অ্যামাজনের বিরুদ্ধে কিন্তু অ্যামাজনের সাথে যারা বিজনেস করে ইভেন ইউজিং অ্যামাজন প্ল্যাটফর্ম, তাদেরও একটা বড় অ্যাকুইজিশন আছে যে অ্যামাজন ইজ অলসো অ্যাবিউজিং দেয়ার মার্কেট পাওয়ার। হ্যাঁ, কিন্তু আমেরিকায় আপনার there is a very robust and one of the first competition commission established in the world, so ওখানে চেক এন্ড ব্যালেন্স করার জায়গা আছে, কিন্তু সেটা তো আমাদের দেশে আনফরচুনেটলি নাই। সো দিস ইজ হোয়াট উই নিড টু লুক ইনটু। এবং মালিহাপা যে জায়গাটা বলেছেন, এটা যদি আমরা করতে পারি তাহলে এটাকে এনশিওর করা যাবে। আরেকটা জিনিস আমি খুব ক্ষুদ্র করে অ্যাড করব, সেটা হচ্ছে যে আমাদের মনে হয় আমাদের কম্পিটিশন আইনটাও আসলে অ্যামেন্ড করা উচিত। যখন এই আইনটা 2010 এবং 11 সালে আপনার ড্রাফট ছিল, আইনটাতে অলমোস্ট 88 ধারা ছিল, ফুল ফ্লেজেড একটা কম্পিটিশন ল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে। যখন দেখলাম এটা এনেক্ট হলো, ওখানে 37টা সেকশন চলে আসলো, মোর দেন 50% সেকশন হ্যাজ বিন স্ল্যাশড অফ। এবং এইটা হচ্ছে একটা টু লেগ কম্পিটিশন আইন, যেখানে মার্জার কন্ট্রোল হ্যাজ বিন আপনার টেকেন আউটসাইড অফ ইট। কারণ কি, মার্জার কন্ট্রোলটা আসলে দরকার। যখন আমাদের এখানে বড় বিদেশি কোম্পানিগুলো আপনার ইনভেস্ট করবে, সেখানে আসলে এদের ইনভেস্টমেন্টের ফলে কম্পিটিশন ব্যাহত হচ্ছে কিনা ইন দ্য এক্সিস্টিং মার্কেট, এই জিনিসগুলো দেখা দরকার। এখন যেমন মার্জার কন্ট্রোলটা খুব আপনি ঢিলে ঢালা ভাবে হাইকোর্ট থেকে একটা পারমিশন নিয়ে মার্জার করা হয়, কিন্তু এখানে কিন্তু কম্পিটিশন কমিশনের খতিয়ে দেখার সেই সুযোগটা নাই, বিকজ লতে এটা রাখা হয়নি। হ্যাঁ, তো এই জায়গাগুলোতে আমাদের আসলে নজর দেওয়া উচিত। ইন এডিশন আপনি ভ্যাটের জায়গাতে যে আসছেন, আমি মনে করি টু এনকারেজ একটা নেসেন্ট অথবা একটা কি বলে ই কমার্স ইন্ডাস্ট্রি যেটা গ্রোয়িং ইন্ডাস্ট্রি গুলোকে আপনার অ্যাটলিস্ট 10 to 15 ইয়ার্স একটা প্রণোদনা দেওয়া উচিত। এগুলাকে অলমোস্ট আপনার কমপ্লিটলি ভ্যাট ফ্রি রাখা উচিত, যাতে করে এইটা, কারণ ভ্যাটটা তো কাস্টমার দেয়, কাস্টমার যদি ভ্যাট দেয়, এখানে আপনার কাস্টমাররা তখন ডিফারেন্সিয়েট করতে পারবে না যে কেন ই কমার্স থেকে কিনবে দোকানে হেঁটে না গিয়ে, যেখানে সে ফিজিক্যাল প্রোডাক্টটা পাচ্ছে। এবং এখানে কিন্তু আপনার ওই যে কি বলে আস্থার একটা ব্যাপার আছে। সো আস্থা কিন্তু সারা বাংলাদেশে এখনো ক্রিয়েট হয় নাই, মেবি ঢাকাতে হয়েছে অথবা চিটং বড় টাউনগুলো সিটিগুলোতে হয়েছে। সো এখানে আমাদের আসলে কিন্তু সরকারের বিশেষ করে এনবিআর এর একটু উদারতার পরিচয় দিতে হবে, যে এখানে কত আমরা যদি একটা স্টাডি করে দেখাতে পারি যে 2 বছরকে নিয়ে, যে 2 বছর ভ্যাট দেওয়া হয়েছিল কত হয়েছে, আর 2 বছর মেবি ভ্যাট লিফট করা হলো, উইথড্র করা হলো, আমাদের সেল কত বেড়েছে, তার ফলে ট্যাক্স কত এসেছে, এরকম স্টাডির দরকার আছে। নট অনলি ট্যাক্স, আপনার ই কমার্স ইন্ডাস্ট্রি যদি থ্রাইভ করে, দে উইল জেনারেট এ লট অফ এমপ্লয়মেন্ট, এন্ড ফ্রম এমপ্লয়মেন্ট আপনার ইকোনমিক গ্রোথ কিন্তু বাড়ে অলওয়েজ। ইন এডিশন আমি খুব কুইকলি 2-3টা জিনিস বলবো। একটা হচ্ছে যে আমি রিসেন্টলি দেখেছি কোভিডের মধ্যে ফরেন ইনভেস্টমেন্ট যখন আসে, তখন আপনার আরজেএসি তে যেই ইনভেস্টমেন্টটা ওনারা ব্যাংকের মাধ্যমে পাঠায়, এইটার যেই আপনার কি বলে সার্টিফিকেটটা, সেই এনকেশমেন্ট সার্টিফিকেটটা ব্যাংক থেকে আরজেএসি তে যায়, যাওয়ার পরে আবার আরজেএসি একটা চিঠি দিয়ে এটা ব্যাংকে ভেরিফিকেশন করে, এতে করে 2 সপ্তাহ লেগে যায়।
So this is a huge আপনার blockage in terms of ease of doing business. এটা আগে ছিল না, এটা রিসেন্টলি অ্যাড হয়েছে। We do not understand why. এটা খুব ফ্রাস্ট্রেটিং একটা ব্যাপার। RGC থেকে সিম্পলি একটা ফোন করে আপনার ব্যাংকে ফোন করে জানলেই পারে। তাহলে ডিজিটাল বাংলাদেশ কোথায় হলো? যদি ফিজিক্যালি আমার চিঠি দিয়ে সেই চিঠি আবার ফলো আপ করে আমাদেরকে ব্যাংকে পাঠিয়ে ব্যাংক থেকে আবার চিঠি দিয়ে ফিজিক্যাল চিঠি দিয়ে জানতে হয়। So এটা আসলে against the আপনার কি বলে থিম অফ ইজ অফ ডুইং বিজনেস। আর আমি মনে করি ই কমার্স ইন্ডাস্ট্রি সবাই মিলে, বিশেষ করে বেসিস অ্যান্ড ইক্যাব মিলে একটা ইউনিফর্ম টার্মস এন্ড কন্ডিশন করা উচিত ফর অল দ্য প্ল্যাটফর্মস, হুইচ মিনস মোবাইল অ্যাপ্লিকেশনস অ্যাজ ওয়েল এজ ই কমার্স যেগুলো ওয়েব বেসড প্ল্যাটফর্মস। ইউনিক টার্মস এন্ড কন্ডিশন থাকলে পরে কাস্টমাররা ওনাদের জন্য খুবই ইজি হয়, ওনাদের কমপ্লেইন্ট রিড্রেসাল মেকানিজমও ইজি হয়, এবং এট দ্য সেম টাইম এটা আমি অনেকবার বেসিসে বিভিন্ন মিটিং এ বলেছি যে প্লিজ ডু হ্যাভ এ কমপ্লেইন্ট রিড্রেসাল মেকানিজম। কমপ্লেইন্ট রিড্রেসাল মেকানিজমটা যদি বেসিস এবং ইকেব কর্তৃক ভেটেড হয়ে মানে ওনারা যদি এটা অ্যাডপ্ট করে, তাহলে পরে ই কমার্স কাস্টমাররা প্রথমে ওখানে যেতে বাধ্য থাকবে এবং তাদের কমপ্লেইন গুলো ওখানেই সমাধান হয়ে যাবে। কনজিউমার রাইটস প্রোটেকশন অথরিটির কাছে গিয়ে শুধু শুধু একটা আইনি প্রসেসের মধ্যে তাদেরকে হ্যাসেল ফেস করতে হবে না। এন্ড লাইক একটা প্রোডাক্টে মেবি 50 টাকা লাভ করে একটা ই কমার্স, কিন্তু দেখা গেল যে কনজিউমার প্রোটেকশন অথরিটির ওখানে গিয়ে তার 5000 টাকা নষ্ট হলো, অথবা অনেক মানে একদিনের অধিক হিয়ারিং হলো, এন্ড ইট কুড ব্রিং হিম এ বিগার ফাইন। তো এই জিনিসগুলো আমার মনে হয় খুব স্মল জিনিস, বাট উই ক্যান ইজিলি মেক চেঞ্জেস টু দিস এন্ড কনসিডার দিস। তাহলে আমার মনে হয় একটা বড় এনকারেজমেন্টের জায়গা আসবে, এন্ড উইল সি ই কমার্স ইন্ডাস্ট্রি থ্রাইভিং। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি হিয়ার। থ্যাংক ইউ মিসবা ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার রেকমেন্ডেশনগুলো অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ, এবং আমাদের প্যানেলিস্টে আছেন আজকে ভ্যাট এনবিআর থেকে আছেন, আশা করছি উনি জয়েন করেছেন। এছাড়া ভোক্তা অধিকার এবং কম্পিটিশন কমিশন থেকে হয়তোবা আমরা পাবো, এবং বাংলাদেশ ব্যাংক থেকেও। আমি এ পর্যায়ে আসছি আব্দুল ওয়াহেদ তমালের কাছে, জেনারেল সেক্রেটারি ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ইক্যাব। তমাল ভাই, আপনি আছেন আমাদের সাথে? তমাল ভাই, ধন্যবাদ জয়েন করার জন্য। এবং আমি আপনাদের থেকে যেটা শুনতে চাবো, আমরা দেখেছি ইক্যাবের ভূমিকা ডিউরিং দিস প্যান্ডেমিক, কীভাবে আপনারা আমাদের এই ডিজিটাল কমার্স ইন্ডাস্ট্রিকে সচল রাখার জন্য কাজ করে গেছেন। মানে কঠিনতম সময়টাতেও কাজ করেছেন, এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে পলিসি সাপোর্ট থেকে শুরু করে অ্যাডভোকেসিতে আপনারা কাজ করে থাকেন। তমাল ভাই, আপনি শুনেছেন এই যাবৎকাল আমাদের বেশ কয়েকজন বক্তা বলেছেন তাদের চ্যালেঞ্জ এরিয়াগুলো কী। আমি এর সাথে অনুরোধ করব যে আপনার দিক থেকে, আপনার এক্সপিরিয়েন্স থেকে, যেহেতু আপনি খুব সরকারের বিভিন্ন পর্যায়ে খুব কাজ করে থাকেন, আপনি কি আর কিছু যোগ করতে চান কিনা, এবং এই ক্ষেত্রটাতে কোনো অপরচুনিটি এরিয়া আপনি দেখেন কিনা, যেটা অ্যাড্রেস করলে পরে হয়তোবা সেই চ্যালেঞ্জ এরিয়াটাকে অ্যাড্রেস করলে পরে অপরচুনিটি আরও বাড়বে, এবং আমরা আজকে ট্রিপল ডিজিট গ্রোথে রান করছি, হয়তোবা এটাকে আরও বাড়ানোর সুযোগ থাকবে। ওভার টু ইউ তমাল ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ কামাল ভাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকেই খুব রাইটলি মেনশন করেছেন আমাদের চ্যালেঞ্জেস এবং অপরচুনিটিগুলোর কথা। আমি যদি আমাদের এন্ড থেকে, এখানে হাফিজ ভাই আছেন, ডব্লিউটিএসএল এর ডিজি এবং ই কমার্স সেল প্রতিনিধিত্ব করছেন। তো আমরা খুব ক্লোজলি ক্যাব কাজ করছি ডব্লিউটিএসএল এর সাথে, বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে, এবং কনসার্ন কম্পিটিশন কমিশনের সাথে, as well as আমাদের আইসিডি ডিভিশনের সাথে এবং বাংলাদেশ ব্যাংকের সাথে বেশ কয়েকটা পলিসি ইস্যু নিয়ে আমরা কিন্তু খুব ক্লোজলি কাজ করেছি। আমরা ইক্যাব থেকে বেশ কিছু রিকমেন্ডেশন অলরেডি প্রোভাইড করেছি, ইনক্লুডিং রিসেন্টলি আমরা একটা ড্রাফট লেটার দিয়েছি বাণিজ্য মন্ত্রণালয়তে, যে আসলে ই কমার্স কোম্পানিগুলোর একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর কেমন হওয়া উচিত, এটার একটা গাইডলাইন আমরা একটা ড্রাফট করে দিয়েছি। তো আমি প্রত্যেক বক্তার বক্তব্যগুলো শুনলাম, আমার কাছে মনে হচ্ছে অনেক ইন ডিটেইলস ডেপথে আলাপ আলোচনা হয়েছে। বিজন ভাই, ফর ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর এক্সিলেন্ট প্রেজেন্টেশন। এখানে সবাই রাইটলি, আশিক ভাই, মালিহা আপা এবং ইমরান, জামি ভাই, প্রত্যেকে এক একজন এক একটা এরিয়া নিয়ে কভার করার চেষ্টা করেছেন। মেজবাবের কথাগুলো খুব ভালো লেগেছে। আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে কয়েকটা বিষয়কে একটু উল্লেখ করতে চাই। প্রথমে আমি বলবো যে ভ্যাট ট্যাক্স ইস্যুটা নিয়ে, যেটা নিয়ে আলাপ হলো, আমরা এইখানে ই কমার্সের হরাইজনটার কথা যদি বলি, তাহলে এটা আসলে প্রত্যেকটা বিজনেসই এখন ই কমার্সের সাথে
কানেক্টেড, ইটস নট অ্যাবাউট অনলি আলাদাভাবে ই কমার্স বিজনেস, কোনো আলাদা বিজনেস কিন্তু নেই। আগে যেটা বুঝতাম যে অনলাইন মার্কেট প্লেস গুলো, বাট এখন অনেক ব্রিক এন্ড মর্টার কোম্পানি, অনেক আলাদা ফেসবুক ভিত্তিক ই কমার্স আছে যারা পেমেন্ট সার্ভিসের সাথে জড়িত, লজিস্টিক্সের সাথে জড়িত, আসলে সব ধরনের ব্যবসা আসলে ই কমার্সের সাথে কানেক্টেড হচ্ছে। তো আমরা যখন এনবিআর এর সাথে আলাপ করছিলাম বা পলিসি নিয়ে যখন আলাপ করছিলাম যে আসলে ই কমার্স সেক্টরে ভ্যাট ট্যাক্স এক্সাম্পশনের কথা যখন বলছিলাম, এখানে একটা ক্লিয়ার আমরা একটা আইডেন্টিফিকেশন দিয়ে দিচ্ছিলাম। এখানে একটা বোঝার অনেক সময় ঘাটতি হচ্ছিল, তাহলে কি আমরা সব ব্যবসাকেই এটার আওতায় চিন্তা করবো? ইটস নট লাইক দ্যাট অ্যাকচুয়ালি। আমরা বলার চেষ্টা করেছিলাম যে অনলাইনের মাধ্যমে যে কেনাবেচাগুলো হবে, ডিজিটাল পেমেন্টের মাধ্যমে যে কেনাবেচাগুলো হবে, সেটা ব্রিক এন্ড মর্টার কোম্পানি হোক আর সেটা ই কমার্স অনলাইন মার্কেট প্লেস হোক, সেই ক্ষেত্রটাকে আমরা বলেছিলাম যে এই ক্ষেত্রকে যদি একটা এক্সাম্পশনের আওতায় নিয়ে আসা যায় তাহলে এই সেক্টরটাকে ফ্লারিশ করা অনেক সুবিধা হবে, যেটা অলরেডি বেসিস ও অ্যাডভোকেসি করছে বাংলাদেশ ব্যাংকের সাথে। সো আমাদের এই জায়গাটাতে আমি একটু পলিসি গিয়ে ক্লিয়ার করতে চাই। আর এর বাইরে আমরা যেটা বলার চেষ্টা করেছি যে যেমন এখন আমরা বেশ কিছু চ্যালেঞ্জেস মোকাবেলা করছি, তার মধ্যে একটা বড় চ্যালেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি যে রুরাল এরিয়ার পেনিট্রেশনের ব্যাপারটা কথা এসছে, যে রুরাল এরিয়াতে আমরা এখন পর্যন্ত আমাদের মোর দেন 80% হচ্ছে আমরা শহর কেন্দ্রিক ই কমার্স দেখতে পাচ্ছি। সো ওয়ার ইজ দ্য গ্যাপ? কেন আমরা এখন রুরাল পর্যায়ে যেতে পারছি না? সেই ক্ষেত্রে লজিস্টিক্স সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা রয়েছে, আমরা কিন্তু গত 2.5 বছর ধরে পোস্ট অ্যান্ড টেলিকম মিনিস্ট্রি, পোস্টাল ডিপার্টমেন্টকে সেন্সিটাইজেশন করা, তাদের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট করা, ট্রেনিং করা, পোস্টাল পলিসিগুলোকে চেঞ্জ করার জন্য এক্সটেন্সিভ এফোর্ট দিয়েছি। তারপর আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কিন্তু রুরাল এরিয়া পেনিট্রেশন গুলো সেভাবে ফ্লারিশ করে উঠতে পারেনি ডিউ টু মেনি রিজন। শুধু একটা পোস্টাল ডিপার্টমেন্ট, পোস্টাল সার্ভিস না, তার মধ্যে ইন্টারঅপারেবিলিটি এবং দা লজিস্টিক সার্ভিস প্রোভাইডার একটা বড় চ্যালেঞ্জেস আছে, পেমেন্ট রিসিভ একটা বড় চ্যালেঞ্জ আছে, রিটার্ন এন্ড রিফান্ড একটা বড় চ্যালেঞ্জেস আমরা ফেস করছি। স্টিল উই আর ফেসিং দোজ প্রবলেমস। এবং এটা এর বাইরেও কাস্টমার যারা ব্যবসা করছেন রুরাল বা প্রত্যন্ত, তাদের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি। সো এই জায়গাটাতেও আমরা যেমন বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আমাদের একটা প্রকল্প অলরেডি আমরা অপারেশনে আছি, বা ই বাণিজ্য করব, নিজের ব্যবসা করব, এই প্রকল্পের আওতায় কিন্তু আমরা একদম প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ উদ্যোক্তাদেরকে আমরা ট্রেনিং এর ব্যবস্থা করেছি। প্রায় 5,000 উদ্যোক্তাদেরকে আমরা ট্রেনিং দিচ্ছি, অনলাইন ভিত্তিক এবং অফলাইন ভিত্তিক ট্রেনিং গুলো হচ্ছে। এই মতন আমার মনে হয় যে আরো অনেক ট্রেনিং এবং তাদের ক্যাপাসিটি ডেভেলপমেন্টে প্রচুর অ্যাটেনশন দেওয়া উচিত যদি আমাদের রুরাল সেক্টরটাকে ফ্লারিশ করতে হয়। তো ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আমার কাছে মনে হয় এটাকে অ্যাড্রেস করা উচিত। আর একটা ব্যাপার যেটা আলাপ এখনো হয়নি, আমি দেখি যে ক্রস বর্ডার একটা বিশাল অপরচুনিটির জায়গা, যেটা আমরা এখনো আনট্যাপড মার্কেট আমি বলবো, যেখানে আমাদের কিছু পলিসি ব্যারিয়ার রয়েছে। এখানে আমরা কিছু রিকমেন্ডেশন এনেছিলাম। আমরা একটা ইন্টিগ্রেটেড বিজনেস মডেল অলরেডি অ্যাপ্রোচ করেছিলাম, যেখানে আমরা ইন্ডিয়ার একটা মডেল দেখেছি, যেখানে ইন্ডিয়ার সেন্ট্রাল ব্যাংক, তাদের কাস্টমস এবং অনেকে মিলে আসলে একটা অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করেছে, যার মাধ্যমে তারা ক্রস বর্ডার ই কমার্স গুলো খুবই ট্রান্সপারেন্ট ওয়েতে উইদাউট এলসি তে প্রোডাক্ট দিচ্ছে এবং ক্রেডিট লাইন ইনস্যুর করে প্রোডাক্ট দিচ্ছে এবং পেমেন্টও রিসিভ করছে। সো এরকম একটা মডেল আমরা অলরেডি প্রপোজ করেছিলাম বাংলাদেশ ব্যাংক এবং বাণিজ্য মন্ত্রণালয়কে। আমরা বলেছি যে এরকম যদি একটা মডেল বাংলাদেশে করা যায়, যেটা কিনা আসলে ক্রস বর্ডার গ্রোথটাকে অনেক বেশি স্ট্রেনথেন করবে, যেটা আমরা এখনো দেখতে পাচ্ছি একটা জায়গা যেটা এখনো আমাদের অ্যাড্রেস করার প্রয়োজন আছে। আর একটা দেখেছিলেন যে এন্ট্রি ব্যারিয়ারের কথা বলা হচ্ছে বারবার। আমরা একটা স্ট্যাটিস্টিক্সে দেখি যে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে প্রায় 5 লক্ষ লোকের কর্মসংস্থান তৈরি হবে শুধু এই সেক্টরে। ই কমার্স ব্যবসায়ী শুধু না, এটার সাথে কিন্তু জড়িত হচ্ছে যারা ডেলিভারি কোম্পানি বা লজিস্টিক সাপ্লাই চেইন যার সাথে জড়িত আছে। গ্রামের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত একজন উদ্যোক্তা কিন্তু এই সেক্টরের সাথে জড়িত হচ্ছে, সাপ্লাই চেইনে হোক আর ই কমার্স ব্যবসার ক্ষেত্রেই হোক না কেন। সো এই জায়গাটার মধ্যে আমরা একটা ট্রাস্টের বড় জায়গা দেখতে পাচ্ছি, এদেরকে আইডেন্টিফিকেশনের একটা বড় চ্যালেঞ্জেস দেখতে পাচ্ছি, এদের শিপমেন্ট যে এমপ্লয়মেন্ট গুলো নতুন জেনারেট করছে, এদের এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্ট, শিপমেন্ট, তাদেরকে অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, এই জায়গাগুলোর মধ্যে আমরা একটা বড় গ্যাপ দেখতে পাচ্ছি। যদি যেহেতু সামনে আমরা এই কোভিড এর সময় দেখেছি যে প্রায় 1 লক্ষ উদ্যোক্তা শুধু ফেসবুককে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন। সো এদেরকে আমাদের কাছে মনে হয়েছে যে এদেরকে একটা ইকোসিস্টেমের মধ্যে নিয়ে আসা যায়। আমরা অলরেডি একটা প্রস্তাব দিয়েছি পোস্ট অ্যান্ড টেলিকম মিনিস্ট্রিকে, যে আমরা একটা বায়োমেট্রিক বা ইজি কেওয়াইসির মাধ্যমে বা একটা ওয়ালেটের মাধ্যমে একজনের মোবাইল ব্যাংকিংটাকে ব্যবহার করে বা একটা অনলাইন ব্যাংকিং কে ব্যবহার করে কিভাবে একজন উদ্যোক্তাকে খুব ইজিলি এই ইকোসিস্টেমের সাথে কানেক্টেড করে ফেলা যায়, তার উইদাউট হ্যাভিং ট্রেড লাইসেন্স কিভাবে একটা এই ইনফর্মাল সেক্টর থেকে সেমি ফর্মাল সেক্টরে আমরা যাতে তাদেরকে নিয়ে আসতে পারি। এই জায়গাতে আমার কাছে মনে হয়েছে যে এটা খুব ইম্পর্টেন্ট। যদি আমরা এই ধরনের একটা ইনোভেশন নিয়ে আমরা আগাতে পারি, তাহলে হয়তো
এদের সকলকে একটা সেন্ট্রালাইজ সিস্টেমের আওতায় আমরা হয়তো নিয়ে আসতে পারবো যারা নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছেন। আর এর বাইরেও আমরা আরেকটা যে জায়গাটাতে দেখতে পাচ্ছি যে পেমেন্ট সিস্টেম ইন্টারঅপারেবিলিটি, যেটা কামাল ভাই হয়তো আপনি আমার থেকে অনেক ভালো জানেন, যে এই জায়গাটা আমরা এখন পর্যন্ত যে জায়গায় যে জায়গাটাতে রিচ করার কথা সেটা হয়তো আমরা এখনো রিচ করতে পারি নাই। এটা নিয়ে অনেক ধরনের পলিসি মেকিং হচ্ছে, অনেক ধরনের ইনিশিয়েটিভ হয়তো বাংলাদেশ ব্যাংক নিয়ে এটাকে একটু ফাস্টার করা যেতে পারে আমার কাছে মনে হয় এই জায়গাটাতে। আর এসক্রো মেকানিজমের কথা আমি বলতে চাই যে আমরা এখন পর্যন্ত কিন্তু কোনো এসক্রো সার্ভিস বাংলাদেশে চালু করতে পারি নাই, যেটা আসলে একটা এসক্রো সার্ভিসের যে কতটা নিড আমরা ফিল করেছি। আমরা কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে এই প্যান্ডেমিক সিচুয়েশনে বেশ কয়েকটা ক্যাম্পেইন করেছিলাম, তার মধ্যে একটা হচ্ছে ডিজিটাল হ্যাট ক্যাম্পেইন। সারা বাংলাদেশ থেকে আমরা প্রচুর করেছিলাম। আমরা এখানে দেখতে পেরেছিলাম যে এসক্রো মেকানিজমে কতটা বড় একটা নিড রয়েছে কাস্টমার সেফটি দেওয়ার ক্ষেত্রে। আমরা আম মেলা করেছি বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে, যেটার ক্ষেত্রে আমরা দেখেছি যে যারা ডিজিটাল, আমার কথা কি শোনা যাচ্ছে? একটু কেটে যাচ্ছে তোমার ভাই, শোনা যাচ্ছে। আপনি যদি একটু আমরা যেটা দেখতে পেরেছিলাম যে এই এসক্রো মেকানিজম না থাকার পরে যে কাস্টমার স্যাটিসফ্যাকশনের ক্ষেত্রে একটা সিকিউরিটি সাউন্ড একটু ডিস্টার্ব হচ্ছে, ইস্যু রয়েছে, যেটা আসলে আমরা আপনার পয়েন্টটা পেয়েছি। আমার মনে হয় একটু ডিস্টার্ব হচ্ছে সাউন্ডটা, আপনি ট্রাই আমার কথা কি এখন শোনা যাচ্ছে? একটু, হ্যাঁ এখন ক্লিয়ার হয়েছে। জি 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 স্যার। সো এর বাইরে আমাদের কাছে মনে হয়েছে যে ট্রেনিং, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, ইন্টারনেট পেনিট্রেশন আর অনেকগুলো বিষয় তো আলাপ হলোই, যে আমাদের ফরেন ইনভেস্টরকে অ্যাট্রাক্ট করার ক্ষেত্রে আমাদের কম্পিটিশন কমিশনকে আমরা বেশ কিছু গাইডলাইন প্রদান করেছিলাম। রিসেন্টলি বেশ কয়েকটা ইস্যু আমাদের কাছে উঠে এসেছিল। আপনারা জানেন যে বিভিন্ন ধরনের ই কমার্স কোম্পানি নিউ বিজনেস মডেল নিয়ে আমরা মনে হয় তমল ভাইকে মানে কানেকশনটা মনে হয় লস্ট করেছি। তমল ভাই আমি শেষে আবার আপনাকে সুযোগ দিব, আমার মনে হয় ইন্টারনেট একটু ভালো যদি হয়। অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আমি আমি অনুরোধ করব আমাদের বেসিসের প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবিরকে তার বক্তব্য দেওয়ার জন্য। আমরা জানি বেসিস বিং দ্য অ্যাপেক্স বডি, আমার বেসিস অনেকগুলো বড় বড় ইনিশিয়েটিভ নিয়েছে এবং বেশ কিছু সফলতা এনেছে এই ডিজিটাল কমার্স ইন্ডাস্ট্রিতে, এবং ডিজিটাল কমার্স পলিসির ক্ষেত্রেও দেখা গেছে বেসিস এবং তার সাথে ইক্যাব এবং অন্যান্য অর্গানাইজেশনগুলো মিলে কাজ করেছে। এবং অতি সম্প্রতি আমরা দেখেছি বেসিস তাদের মেম্বারদের জন্য অ্যাডিশনাল লিমিট এনেছে পেমেন্টের ক্ষেত্রে বা ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে বেশ কিছু সুবিধাজনক অবস্থা সৃষ্টি করেছে। এবং পাশাপাশি অতি সম্প্রতি বেসিস ডিজিটাল পেমেন্টের উপরও একটা ইনসেন্টিভ চেয়ে সরকারকে কয়েক দফা চিঠি দিয়েছেন। আলমাস ভাই আপনার কাছে আসবো, আপনার দিক থেকে আর কোনো পলিসি রেকমেন্ডেশন আছে কিনা এবং অন্য কোনো চ্যালেঞ্জ এরিয়া আপনি দেখছেন কিনা যেটাকে এখানে হাইলাইট করার প্রয়োজন আছে টু আওয়ার আপকামিং স্পিকার্স। ওভার টু আলমাস ভাই। জি, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি কয়েকটা চ্যালেঞ্জের কথা একটু বলতে চাই আমাদের দেশের ই কমার্স বা ডিজিটাল কমার্স এই ইন্ডাস্ট্রির ব্যাপারে। যেমন একটা সমস্যা আমরা আছে যেটা আমাদের এখনো যে পার ক্যাপিটা ইনকাম এটা এখনো অনেক কম। এটা যখন আস্তে আস্তে বাড়তে থাকবে আমাদের এই ডিজিটাল অনলাইন ট্রানজাকশন এই ধরনের কেনাকাটা নিত্য প্রয়োজনীয় জিনিস না, যে মানে যেগুলো হচ্ছে নভেলটি আইটেম সেগুলোর মানে ইন্ডাস্ট্রির কেনাকাটাটা হ্যাবিটটা আরো বাড়বে মানুষের মধ্যে এবং তখন ইন্ডাস্ট্রির প্রসার আরো বাড়বে। এছাড়া ইন্টারনেটের লিমিটেশনের কথা অনেকেই বলেছেন। আমাদের একটা রোবাস্ট ইনফ্রাস্ট্রাকচারের লিমিটেশন রয়েছে। একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমরা যতক্ষণ না গতিশীল সুলভ মূল্যে ইন্টারনেট পৌঁছে দিতে পারবো ততদিন পর্যন্ত কিন্তু এই ইন্ডাস্ট্রি আসলে গ্রো করবে না। শহর কেন্দ্রিক হয়ে থাকলে এটা কখনোই এটা গ্রো করবে না। আরেকটা ব্যাপার আছে যে আমাদের উই হ্যাভ আ ভেরি পুয়ার সোশিও ইকোনমিক এবং ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার বলতে আমি ইন্টারনেট ছাড়াও অন্যান্য এই যে ডেলিভারি সিস্টেম, অন্যান্য লজিস্টিক্স এগুলো নিয়ে আমি বলতে চাচ্ছি যে এইগুলো এখনো আসলে অনেক স্কোপ রয়েছে এগুলো ডেভেলপ করার। আরেকটা ব্যাপার আছে যে কাস্টমারদের মধ্যে একটা ওভারঅল ডিসস্যাটিসফ্যাকশন আছে যে আমি যখন অর্ডার দিচ্ছি কোনো জিনিস অনলাইনে আমি কারেক্ট জিনিসটা পাচ্ছি কিনা এবং ঠিক সময় মতো পাচ্ছি কিনা। এটা নিয়ে অনেকে দু একজন কথা বলেছেন টাইম লিমিট নিয়ে। সো সেগুলো নিয়ে কিন্তু আমাদেরকে সেই কাস্টমারের সেই
মানে চিন্তাধারাটা বা সেই কনফিডেন্সটা এখনো আমরা আনতে পারিনি, সেটা আনতে হবে। আরেকটা হচ্ছে যে অনেকেই কিন্তু এখানে যেহেতু অনেক কয়েকজন ইন্টারনেট ই কমার্স ব্যবসায়ী আছেন, আমি বলছি যে অনেকেই কিন্তু এরকম শুরু করেছে, অনেক নতুন নতুন ভালো ভালো ইন্টারনেট ই কমার্স মার্চেন্ট কিন্তু তারা এসছেন, কিন্তু মানুষ কিন্তু কনজিউমাররা কিন্তু সেটা জানে না, আনঅ্যাওয়্যার তারা। সো এইখানে মার্কেটিং অ্যাক্টিভিটিটা খুব ভালো হয়নি, বিকজ হয়তো তারা ওইভাবে প্ল্যান করেনি যে তারা মার্কেটিং এর জন্য যেভাবে তাদের মানে প্রচারের জন্য যে বাজেটটা রাখবে সেটা হয়তো তারা সেভাবে রাখেনি। সো এখানে একটা ব্যাপার আছে। আরেকটা হচ্ছে যে একটা ল্যাক অফ কমিটমেন্ট অন বায়ার অ্যান্ড সেলার, এই দুটাই কিন্তু আমরা একটা দেখতে পাই, একটা আনপ্রফেশনাল অ্যাটিটিউড আছে, অনেক সময় খুব ক্যালাস ব্যাপার স্যাপার আছে। সো এইখানে আনপ্রফেশনালিজম মানে প্রফেশনালিজমটাকে আরো বেশি করে নিয়ে আসতে হবে। আরেকটা আছে যে একটা তো মানে এটা তো আছেই যে আমরা ওই যে আমাদের যে ট্র্যাডিশনাল ওয়ে মোড অফ পেমেন্ট ক্যাশ পেমেন্ট, আমরা সেই ক্যাশ পেমেন্টেই বেশি উৎসাহী, আমরা আসলে অনলাইন ট্রানজাকশন বা ডিজিটালি আমরা এটা দিতে চাই না, টাকাটা ক্রেডিট কার্ড ইউজ করতে চাই না, এটা একটা আছে। এছাড়া কিছু পলিসিগত কিছু সমস্যা আছে, যে ফ্রিকোয়েন্ট চেঞ্জেস ইন গভর্নমেন্ট পলিসিস। এই দেখেন আমি একটা উদাহরণ দিয়ে বলতে চাচ্ছি যে আমাদের কিন্তু 2 বছর আগে কিন্তু ই কমার্সের উপরে কিন্তু কোনো ভ্যাটের আওতা মুক্ত ছিল, কিন্তু তারপরে আবার 4.5% ভ্যাট, 5% ভ্যাট এগুলো দেওয়া হয়েছে। সো এই ভ্যাট এই ধরনের পলিসি ফ্লিপ-ফ্লপ কিন্তু এটা সবসময় সব ব্যবসাতেই কিন্তু এটা মুশকিল হয়, এবং তখন এই ইন্ডাস্ট্রি গ্রোথের জন্য সেটা মুশকিল হয়ে যায়। এখানে আমরা দেখেছি যে ই কমার্স পলিসি যেটা অ্যাডাপ্ট হয়েছিল ক্যাবিনেট থেকে, সেটাকে আবার রিভাইজ করা হয়েছে। সো এই ধরনের পলিসি ফ্রিকোয়েন্ট চেঞ্জেস যাতে না হয়, এটা আমাদের একটু খেয়াল রাখা দরকার। আমরা দেখেছি আমাদের এখানে কিছু আপনার গভর্নমেন্ট রেট যে এক্সচেঞ্জ রেট আছে, সেই এক্সচেঞ্জ রেটের পলিসি নিয়েও একটু চিন্তা ভাবনা করা দরকার, এটাকে স্টেবল রাখা, এটাকে কমানো বাড়ানো এগুলো নিয়ে, বিকজ তাহলে ক্রস বর্ডার ই কমার্স আরো পপুলার করা যাবে। এই ক্রস বর্ডারের জন্য আপনার রেগুলেশনস বা যেগুলো নীতিমালা আছে সেটা আরো স্পষ্টীকরণ করা দরকার, এবং অফকোর্স ইনসাফিসিয়েন্ট লিগাল ল এগেনস্ট আপনার যে যখন অনলাইনে কেউ মানে ডিসিভ করে, মানে ঠকায় বা ফ্রডুলেন্ট কোনো ইয়ে হয়, সেটার জন্য মানে ল কিন্তু এখনো সাফিসিয়েন্ট না। সো এই ল নিয়ে যেহেতু বলছি, আমি ল নিয়ে আরো 2-3টা কথা একটু বলি, কয়েকটা কথা। যেমন আমরা জানি কয়েকটা সাবস্ট্যান্টিভ ল আছে, এখানে ব্যারিস্টার মিসবা আছে, সে আরো ভালো বলতে পারবে, যে সাবস্ট্যান্টিভ লস গুলোর মধ্যে যেমন মনে করেন কথার কথা আপনি যে জিনিসটা বিক্রি করছেন, আমি মার্কেটিং এর কথা বলছি, আপনি যখন অ্যাডভার্টাইজ করছেন, সেই অ্যাডভার্টাইজমেন্ট যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা 1 নম্বর কথা ডিসেন্ট হতে হবে, সেই প্রোডাক্টটা লিগ্যাল হতে হবে, আপনাকে ট্রুথফুল থাকতে হবে, আপনি যা বলছেন সেটা মানে সত্যি কথাটাই বলছেন, এক্সাজারেট করছেন না। তারপরে যেমন মনে করেন সার্টেন প্রোডাক্টস, যেমন মনে করেন অ্যালকোহল, টোব্যাকো, মেডিসিনস, এগুলো আপনি দিতে না পারেন, এই ব্যাপারে নীতিমালা তৈরি করতে হবে। আপনার চিলড্রেনদেরকে টার্গেট করে যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো করা হয়, সেগুলোর ব্যাপারে সতর্ক থাকতে হবে। প্রোডাক্টের যে ডেসক্রিপশন বা প্রাইস বা মানে পুরো ডিটেলটা, কত ওজন, কত ফুট লম্বা বা কত ইঞ্চি লম্বা, হোয়াটএভার, মানে এই ডিটেল ডেসক্রিপশনটা, স্পেসিফিকেশনটা কিন্তু একেবারে এই ব্যাপারে ট্রান্সপারেন্ট হতে হবে। তারপরে ধরেন আমরা যে মনে করেন যে টার্মস এন্ড কন্ডিশনস গুলো আমরা দেখি সাধারণত, যখন আমরা কোনো জিনিস অ্যাকসেপ্ট করি, ক্লিক করি, একটা আমি যখন কেনাকাটা করবো, তখন আর টার্মস এন্ড কন্ডিশন যখন আমি অ্যাকসেপ্ট করিনি, সেগুলো ঠিক আছে কিনা, সেগুলো কি সত্যি সত্যি ভ্যালিড কিনা, সেখানে কোনো আপনার আনইকুয়াল বার্গেনিং পাওয়ার ইউজ করা হয়েছে কিনা, তারপরে আপনার মনে করেন একটা ব্ল্যাঙ্কেট এক্সক্লুশন অফ লায়াবিলিটি দিয়ে দেওয়া হলো, ডিসক্লেমার দিয়ে দেওয়া হলো, সেটা তো এইভাবে করা তো যাবে না। আর আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে, এটা আপনারা অনেকেই জানেন যে যারা এটা নিয়ে কাজ করেন, যে একটাকে বলে যে ব্রাউজ র্যাপ, আর একটা বলে ক্লিক র্যাপ। যে আপনি কিছু ওয়েবসাইট আছে যে আপনি ওই ওয়েবসাইট যদি ব্রাউজ করেন, তার মানে ধরে নেওয়া হচ্ছে যে আপনি ওইটার টার্মস এন্ড কন্ডিশনস আপনি অ্যাকসেপ্ট করে নিয়েছেন। আর ক্লিক র্যাপ হচ্ছে আপনাকে অ্যাকসেপ্ট বলে যে বাটনটা আছে, সেটাকে ক্লিক করতে হবে, তাহলে আপনি ওটা ক্লিক করছেন, আদারওয়াইজ আপনি যদি ক্লিক না করেন তাহলে আপনি অ্যাকসেপ্ট করছেন না। সো কে ব্রাউজার পদ্ধতি ইউজ করছে, কে ক্লিক র্যাপ পদ্ধতি ইউজ করছে, এগুলো কিন্তু একটু চিন্তা ভাবনা মানে দেখার দরকার আছে এ বিষয়ে, মানে এগুলো আসলে দিস উইল প্রোটেক্ট দ্য কনজিউমার্স অলসো। এছাড়া প্রসিডিউরাল লজ এর মধ্যে যেমন মনে করেন আপনার মানে যে কোম্পানিটা বিক্রি করছে, তার এটা আমি বোথ ই কমার্স এবং এফ কমার্সের কথা বলছি, এবং বিশেষ করে এফ কমার্স, যেখানে এফ কমার্সটা আপনারা যেটা অনেকেই বলেছে যে এখনো কিন্তু অনেকটা ইনফর্মাল সেক্টরই রয়ে গেছে। সো সেখানে ধরেন পুরো নাম, ডিটেলস অফ দ্য সাপ্লায়ার, কোম্পানি নাম,
তার মানে ইমেল অ্যাড্রেস, জিওগ্রাফিক্যাল অ্যাড্রেস, তার ভ্যাট রেজিস্ট্রেশন থাকলে সেই ভ্যাট রেজিস্ট্রেশন, এগুলো সব কিন্তু উল্লেখ করতে হবে। তার সে যদি কোনো প্রফেশনাল বডির মেম্বার হয়ে থাকে, বেসিসের মেম্বার বা ইক্যাবের মেম্বার, সেটাও তাকে উল্লেখ করতে হবে। প্রাইস ভ্যালিড মানে প্রায় সে হয়তো একটা সেল দিয়েছে, সেই সেলটাকে একেবারে বলতে হবে যে হ্যাঁ অমুক দিন পর্যন্ত সেলটা চলবে, তারপরে এক্সটেনশন হলে হতে পারে, সেটা অন্য কথা। মানে এই ধরনের ট্রান্সপারেন্সিটা থাকতে হবে। আর কনজিউমার রাইটকে যদি আমরা আরো বেশি করে প্রোটেক্ট করতে চাই, তাহলে আপনার যে কনজিউমারের সেই রাইটটা থাকতে হবে যে সে একটা জিনিস কিনেছে কিন্তু সে ক্যান্সেল করতে পারবে একটা সার্টেন টাইমের মধ্যে, এবং সে একটা সার্টেন টাইমের মধ্যে রিফান্ড পাবে। সো এগুলোকে ম্যান্ডেটরি করতে হবে। তারপর ধরেন সেলস যে টার্মস এ করেছে, অনেক সময় আমরা এটা অনেক কমপ্লেন পেয়েছি যে না ওখানে তো আমি বুঝতে পারিনি যে আমি ডেলিভারিটা 1 মাস পরে পাবো। সো এই ধরনের কোনো ভেগ টার্মস এন্ড কন্ডিশনস রাখা যাবে না। তারপরে আপনার যে পেমেন্ট করা হয়, যে মনে করেন ক্রেডিট কার্ড, সেই ক্রেডিট কার্ডের যে রিস্কটা, সেই রিস্কটা কিন্তু একটা ই কমার্স মার্চেন্টকে নিতে হবে। সে যদি বলে যে না আমি তো জানি না এটা কিভাবে হ্যাক হয়েছে বা আপনার ক্রেডিট কার্ড নাম্বার অন্য, সো এইভাবে হলে চলবে না। সো এইগুলোর ব্যাপারে নীতিমালা আনতে হবে, ল আনতে হবে। এবং ডেলিভারি নিয়ে কথা হয়েছে এর আগে, যে একটা আমরা নিউজও দেখেছি যে 7 দিনের মধ্যে ডেলিভারির কথা। সো এটা 7 দিন হোক, 10 দিন হোক, 30 দিন হোক, যাই হোক না কেন, এগুলো আসলে আমাদের এগুলো রাখতে হবে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি যেটা বলতে চাই, ডেটা প্রাইভেসি অ্যান্ড প্রোটেকশন। এই ই কমার্স, ডিজিটাল কমার্স, এফ কমার্স, এইগুলোর জন্য কিন্তু প্রচুর ডেটা কিন্তু আমরা নিচ্ছি। 1 নম্বর কথা হচ্ছে, যেই ডেটাগুলো আমাকে এন্টার করতে বলা হচ্ছে, আমি যদি একজন কনজিউমার হয়ে থাকি, আমাকে যেই ডেটাগুলো এন্টার করতে বলা হচ্ছে, সবগুলো ডেটা কি প্রয়োজন আছে কিনা। যেমন কথার কথা, আমার জেন্ডার, আমি মেল না ফিমেল, এটার কি প্রয়োজন আছে কিনা, উদাহরণ দিচ্ছি আর কি। আমার বয়স, এটা কি প্রয়োজন আছে কিনা। সো আননেসেসারি কিছু ইনফরমেশন আমার নেওয়া হচ্ছে কিনা, এটার ব্যাপারে ডেটা প্রাইভেসি যে অ্যাক্ট যেটা আসতে যাচ্ছে সামনে, সেটার মধ্যে এইগুলো অ্যাড্রেস করতে হবে। তারপরে যেমন আমার যে ডেটাটা আছে, সেই ডেটাটা মিসইউজ করা হচ্ছে কিনা, সেই ডেটাটা অন্য কারো কাছে বিক্রি করা হচ্ছে কিনা, বা আমি সেই ডেটা ঠিক মতো প্রোটেক্ট করতে পারছি কিনা, আমার এনাফ সিকিউরিটি আছে কিনা, ফায়ারওয়াল আছে কিনা, এগুলো আমাকে দেখতে হবে, এনশিওর করতে হবে। বিকজ এই ডেটাগুলো কিন্তু কনজিউমারের ডেটা। টেলিমেডিসিন নিয়ে যখন আমরা কথা বলি, সেটার ব্যাপারে তো এই ডেটা প্রোটেকশন আরো বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়, তখন ক্লায়েন্টের ডেটা কিন্তু আরো অনেক সেন্সিটিভ ডেটা। সো এই ডেটা প্রোটেকশন এবং ডেটা প্রাইভেসিটা আমাদেরকে মাথায় রাখতে হবে। অলসো এজিং অফ দ্য ডেটা, যে আমি একজন কাস্টমারের কাছ থেকে তার ডেটা কালেক্ট করেছি, কিন্তু সেটা আমি কতদিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবো, সেটা কি 6 মাস নাকি 1 বছর না 2 বছর, হোয়াটএভার। সো একটা সার্টেন টাইম পর্যন্ত সেই ডেটাটা মুছে ফেলতে হবে। অথবা কাস্টমার যদি চায় যে না আমার ডেটা আপনি রাখতে পারবেন না, আপনি মুছে দেন আমার ডেলিভারি পেয়ে যাওয়ার পরে, সেটা তাকে মুছে ফেলতে হবে। সো এই ধরনের গাইডলাইন, নীতিমালা এবং দরকার হলে আইন, এগুলো বানাতে হবে। সো এই জিনিসগুলো এতক্ষণ যা বললাম, এগুলো আসলে যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু কনজিউমারের মধ্যে আস্থা তৈরি হবে, এবং কনজিউমার কিন্তু তখন আস্তে আস্তে আরো বেশি করে অনলাইনে কেনাকাটার জন্য স্বাচ্ছন্দ্য পাবে, এবং তখন আমাদের ইন্ডাস্ট্রিটা আরো বড় হবে। আমি লাস্টে আরেকটা কথা বলে শেষ করতে চাই। আমরা বেসিস থেকে এটা নিয়েও কথা হয়েছে যে ইনসেন্টিভ দিতে হবে ডিজিটাল ট্রানজাকশনের জন্য। সেই ডিজিটাল ট্রানজাকশনের ইনসেন্টিভের জন্য কিন্তু আমরা অলরেডি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে দেখা করেছি, আমরা ফাইন্যান্স মিনিস্ট্রিতে কথা বলেছি, এ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি বেসিস থেকে। যে আমাদের একটা প্রপোজাল হলো যে ঠিক যেমন এক্সপোর্ট ইনসেন্টিভ দেওয়া হচ্ছে অনেকগুলো সেক্টরে, যখন ডিজিটাল কোনো ট্রানজাকশন হবে, তখন একটা আমরা যদি 5% ইনসেন্টিভ গভর্নমেন্ট দেয়, যে এবং এই 5% ইনসেন্টিভটা হয়তো ভাগ করে দেওয়া যেতে পারে, হয়তো অর্ধেকটা দেওয়া যেতে পারে মার্চেন্টকে, অর্ধেকটা দেওয়া যেতে পারে কনজিউমারকে। তাহলে যেটা হবে, তাহলে কিন্তু ডিজিটাল ট্রানজাকশন বাড়বে, কনজিউমার উৎসাহিত হবে যে আমি যদি ডিজিটালি ট্রানজাক্ট করি, আমি এমএফএস এর মাধ্যমে বা ক্রেডিট কার্ডের মাধ্যমে ট্রানজাকশনটা করি, তাহলে আমি কিছু 2%, 2.5%, 3% আমি কিন্তু ফেরত পাবো। আর মার্চেন্টও তখন কিন্তু উৎসাহিত হবে সে ডিজিটালি অ্যাকসেপ্ট করার জন্য। এখন আপনারা কিন্তু অনেক জায়গায় দেখেন যে অনেক মার্চেন্ট কিন্তু ডিজিটাল পেমেন্ট নিতে চায় না, তারা মনে করেন না এই ডিজিটাল পেমেন্ট নিলে তো আমাকে আবার একটা কমিশন দিতে হয়, 1.5%, 2% কমিশন দিতে হয়, কিন্তু তখন সেটা তার অ্যাডজাস্ট হয়ে যাবে। সো এই ধরনের একটা ক্যাশ, মানে এই ধরনের একটা ডিজিটাল ট্রানজাকশনের উপরে ইনসেন্টিভ যদি সরকার দিতে পারেন, অ্যাটলিস্ট ফর আ সার্টেন টাইম পিরিয়ড, for the next 3 to 5 years, তাহলে আমার মনে হয় there will be a huge push towards আমাদের এই ডিজিটাল ট্রানজাকশন এবং এই ওভারঅল ডিজিটাল কমার্সের উপরে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আপাতত এটুকুই।
ধন্যবাদ আলমাস ভাই, আপনার রেকমেন্ডেশনগুলো অনেক স্ট্রং কিছু রেকমেন্ডেশন ছিল এবং আমরা জানি যে বেসিস অলওয়েজ এই পলিসি লেভেলে কাজ করে যাচ্ছে। অনেক ধন্যবাদ। এবং আমরা বিজনের প্রেজেন্টেশনে ওটা দেখেছি যে এই কোভিডকালীন সময়ে ডিজিটাল ট্রানজ্যাকশন প্রায় ডাবল হয়ে গেছে বাংলাদেশে, স্পেশালি ই কমার্স সেক্টরে, যেটা একসময় হয়তো 15% লেভেলে ছিল, সেটা 25 থেকে 30% বা 35% লেভেলে চলে গেছে। এটা একটা ভালো জিনিস। আমি এই পর্যায়ে আসবো, আমাদের সাথে আছেন কাজী ফরিদউদ্দিন, ফার্স্ট সেক্রেটারি ভ্যাট পলিসি অ্যান্ড ভ্যাট এক্সামশন। আছেন আপনি আমাদের সাথে? জি, আমি আছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংকস ফর বিং উইথ আস। আমরা আসলে শুরুর বক্তা থেকে শেষ বক্তা এ পর্যন্ত, আলমাস ভাই ছিল এ পর্যন্ত লাস্ট বক্তা, সকলেই একটা জিনিস বলেছে যে ই কমার্স সেক্টরের ভ্যাটের কাভারেজটা নিয়ে, যে যেখানে বাংলাদেশের অনেক শপে আমরা দেখি ভ্যাটের পরিস্থিতি ওই পর্যায়ে যায়নি, কিন্তু ই কমার্সের ম্যান্ডেট আছে যে ভ্যাটের ব্যাপারটা। এবং প্রতি বছরই বাজেটের সময়টা এই জুন জুলাই মাসে দেখা যায় যে পুরো ই কমার্স কমিউনিটি তাদের এই ভ্যাট বা ট্যাক্সের নতুন চেঞ্জগুলোর ব্যাপারে জাস্টিফাই করা অথবা রেগুলেটরকে বোঝানো অথবা এনবিআরকে বোঝানোর জন্য কাজ করতে হয়। দেখা যায় যে বেশ 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 সময়টা নিয়ে তাদের কাজ করতে হয়। যেটা আলমাস ভাইও তার বক্তব্যে বলেছে যে ভ্যাট ট্যাক্সের একটা এক্সামশন থাকা যায় কি না আগামী 4 থেকে 5 বছর, যাতে করে এই নেসেন্ট সেক্টরটা হতে পারে $2 বিলিয়ন আমাদের এই বছর হবে, কিন্তু পাশাপাশি যদি বিজনের প্রেজেন্টেশন থেকেই দেখি ইন্ডিয়ার সাথে তুলনা করলে এটা অনেক অনেক ছোট, বা অনেক অনেক দেশের সাথে তুলনা করলেই ছোট। আপনার কাছে আমি আমার প্রশ্নটা খুব স্পেসিফিক্যালি জিজ্ঞেস করতে চাই যে ভ্যাটের ক্ষেত্রে ই কমার্স সেক্টরটাতে যেভাবে আমরা প্রতি বছর ভ্যাট বা ট্যাক্সের নতুন রেগুলেশনগুলো দেখি, সেই কাভারেজটা হয়তো বা ব্রিক অ্যান্ড মর্টার শপের ক্ষেত্রে ওইভাবে ইমপ্লিমেন্টেশনটা হয় না। এবং এই ব্যাপারে এনবিআর এর নতুন কোনো ভূমিকা আছে কি না? পাশাপাশি আমরা অনেক দেশেই দেখি যে ট্যাক্সের একটা রিবেট থাকে এই ধরনের নেসেন্ট সেক্টরগুলোতে। যদি আপনার দিক থেকে আপনি একটু আমাদেরকে আলোকপাত করতে পারতেন। ধন্যবাদ আজকের এই মডারেটরকে। আজকে ডিজিটাল কমার্স নিয়ে যে আলাপ আলোচনা শুরু হয়েছে, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ট্যাক্স ভ্যাট পলিসি নিয়ে বেশিরভাগ এন্টারপ্রেনারেরই কোশ্চেন আছে এবং সবাই চাচ্ছে যে ট্যাক্স ভ্যাটের ক্ষেত্রে একটা ইনসেন্টিভ কিভাবে দেওয়া যায়। তো আমি আবার ধন্যবাদ জানাই এবং জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আপনারা নিশ্চয় জানেন যে জাতীয় রাজস্ব বোর্ড ট্যাক্স ভ্যাটের ক্ষেত্রে দুইটা উপায়ে বিজনেসকে প্রমোট করে। একটা হলো ট্যাক্স ভ্যাটের ক্ষেত্রে সরাসরি রিবেট দিয়ে থাকে, আর আরেকটা হলো পলিসি সাপোর্ট। তো ই কমার্সের ক্ষেত্রে ভ্যাটের বিষয়টা নিয়েই বেশি আলোচনা হয়েছে। ভ্যাটের ক্ষেত্রে কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড ইন দা মেইন টাইম অলরেডি সাপোর্ট দিচ্ছে। এবং আপনারা যেটা বললেন যে অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে মাত্র 5% ভিএটি আছে, তাও কিসের উপরে? যে কমিশনটা পেয়ে থাকে কোম্পানিগুলো, সেই কমিশনের উপরে 5%, নট অল ওভার দ্য ট্রানজাকশন ভ্যালু। এবং আমি আরো কিছু আইটেম বলি, তারপরে আপনাদের কাছে অনেক কিছু ক্লিয়ার হবে। সেটা হলো যে অনলাইনে যখন কেনাকাটা করা হয় সেই ক্ষেত্রে শুধুমাত্র কোম্পানিগুলো যে কমিশন পাবে তার উপরে ভিএটি হবে অনলি 5%, বাট আমাদের ভিএটির স্ট্যান্ডার্ড রেট কিন্তু 15%। সেকেন্ড, আরেকটা ই কমার্সের ক্ষেত্রে যেমন রাইড শেয়ারিং, সেখানে কিন্তু 5% আছে ভিএটি। তারপরে ইন্টারনেট সংস্থার ক্ষেত্রে ভিএটি রেট 5%। আবার শিক্ষা প্রতিষ্ঠানে যদি ইন্টারনেট সংযোগ দেওয়া হয় সেখানে কিন্তু ভিএটি এক্সাম্পশন করা আছে। আরেকটি বড় সেক্টরকে রেয়াতি হার দেওয়া আছে, সেটা হলো আইটিএস সার্ভিস। আইটিএস সার্ভিসের উপরে 5% ভিএটি আছে এবং আইটিএস দিয়ে কিন্তু অনেক কিছু কভার করে। আর পলিসি সাপোর্টের এটা হলো ডিরেক্ট আপনার যে ভিএটি রিবেট বা রেয়াতি হার দেওয়া আছে সেগুলো বললাম। সেকেন্ড ইস্যু হলো পলিসি সাপোর্টের ক্ষেত্রে ধরেন ই কমার্সের ক্ষেত্রে মোবাইল বা কম্পিউটার একটা গুরুত্বপূর্ণ টুলস হিসাবে কাজ করে এবং লোকাল মোবাইল ইন্ডাস্ট্রিগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য প্রোডাকশনের উপরে কিন্তু ভিএটি 0, বাট অ্যাসেম্বলিং এর উপরে 5% ভিএটি আছে। এটাও এক ধরনের সাপোর্ট। তারপরে আপনার কম্পিউটার রিলেটেড যত ধরনের বিজনেস আছে বিজনেসের উপরে কিন্তু ভিএটি নাই। এবং লাস্ট ইয়ারে আপনার গভর্নমেন্ট থেকে লোডেড পিসিবি, তারপরে আনলোডেড পিসিবি, রাউটার, এগুলোর ক্ষেত্রে ভিএটির আগে রেট ছিল 15%, সেখান থেকে রিডিউস করে 5% করা হয়েছে।
গত অগাস্ট মাসে আপনার এই অনলাইনে কেনাকাটার জন্য যেটা সাপোর্ট দেয় বা ইনফ্রাস্ট্রাকচার আমরা বলে থাকি, আইটিসি, আইআইজি, এনটিটিএন সেবার ক্ষেত্রে এমনি ব্যবসায়ীদের দাবি পরিপ্রেক্ষিতে 15% থেকে রিডিউস করে 5% করা হয়েছে। অন্যদিকে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে যে আইটিএস সেবার ক্ষেত্রে সম্ভবত 15 থেকে 16টা সেবার উপরে প্রায় 2024 সাল পর্যন্ত কিন্তু ইনকাম ট্যাক্সের ট্যাক্স হলিডে প্রযোজ্য আছে। তো গভর্নমেন্ট বা এনবিআর কিন্তু ট্যাক্স সাপোর্ট যে দিচ্ছে না তা না, বাট হয়তো আপনারা ভাবতেছেন যে পরিমাণে দেওয়ার কথা, হয়তো সেখানে কিছুটা ঘাটতি রয়ে গেছে। অন্যদিকে বাংলাদেশে যেসব সোশ্যাল মিডিয়া আছে বা ইন্টারন্যাশনালি সোশ্যাল মিডিয়া কাজ করছে, তাদেরকে কিন্তু ট্যাক্স ফ্যাটের নেটের আওতায় আনার জন্য ভিএটির পলিসিতে অনেকগুলো পরিবর্তন আনা হয়েছে এবং তাদেরকে নতুন করে এজেন্ট নিয়োগ দিতে হবে, প্লাস রেজিস্ট্রেশন নিতে হবে এবং এজেন্টরা তারা নিয়মিত মান্থলি রিটার্ন সাবমিট করবে। এজেন্ট নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশে যে সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক বলেন, গুগল, ইয়াহু, ইউটিউব, এদের সাথে আমাদের আলোচনা হচ্ছে। দুই একটা জায়গায় একটু তাদের সাথে আমাদের দ্বিমত আছে, সেটা হলো যে লোকাল যে এজেন্ট নিয়োগ হবে, এজেন্ট এবং প্রিন্সিপাল উভয়ই ট্যাক্স এবং ভ্যাট ফাঁকির ক্ষেত্রে লায়াবল হবে। এই ক্লজটাতেই এজেন্টরা দ্বিমত পোষণ করছেন যে তারা এখানে লায়াবল হবে না। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে, যদি তিনি বিজনেস করেন বা প্রিন্সিপালের পক্ষে এখানে রিটার্ন সাবমিট করেন এবং প্রিন্সিপালের কাছ থেকে একটা সার্টেন অ্যামাউন্ট বা কমিশন ফর্মে উনি রেমুনারেশন ফর্মে নিয়ে থাকেন, তাহলে উনাকেও কিছুটা লাইবিলিটি নিতে হবে। তো এই নন রেসিডেন্ট বিজনেসে যাতে ভ্যাট ট্যাক্সের আওতায় আসে, সেজন্য এনবিআর কাজ করে যাচ্ছে। আর একটি বিষয় আমি বলবো যে, আপনারা নিশ্চয়ই জানেন যে সরকারের যে রাজস্ব আদায় হয় আগামী বছর অর্থাৎ 2020-21 অর্থ বছরে গভর্নমেন্টের কিন্তু রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এনবিআর এর লক্ষ্যমাত্রা 3,30,000 কোটি টাকা এবং তার মধ্যে ভ্যাটের লক্ষ্যমাত্রা হলো 1,28,000 কোটি টাকা, অর্থাৎ প্রায় এনবিআর এর লক্ষ্যমাত্রা প্রায় 38% হলো ভিএটি খাতকে দেওয়া হয়েছে। তো আপনারা যেটা বলছেন যে বিভিন্ন সেক্টরে ছাড় দেওয়া, এখন একদিকে যেমন আমাদের সাউথ ইস্ট এশিয়ার মধ্যে ট্যাক্স জিডিপি রেশিও আমাদের বাংলাদেশের সবচেয়ে কম এবং সবাই বিজনেসম্যান থেকে পলিসি লেভেলে সব জায়গায় বলা হচ্ছে যে ভ্যাটের ক্ষেত্রে নেটটা বাড়াতে হবে। এখন আমরা যেটা ধারণা করতেছি যে হয়তো প্রতি বছরে বা এই বছরে প্রায় 8,000 কোটি টাকা মতো আপনার এই অনলাইনে কেনাকাটা বা ই কমার্স থেকে ভলিউম হবে এবং এই 8,000 কোটি টাকার উপরে গভর্নমেন্ট যদি পুরাটাই রিবেট দিয়ে দেয়, তাহলে বিশাল একটা সেক্টর বাদ থেকে যাবে এবং গভর্নমেন্টের যে নেট বাড়ানোর যে কৌশল, সেটাও কিন্তু আর কার্যকর হবে না। তো আমাদের রিকোয়েস্ট হলো যে বর্তমানে যে কনসেশনাল রেট গভর্নমেন্ট দিয়েছে, এইটাও যদি সবাই কমপ্লাই করে, তাহলে হয়তো ইনসিডেন্সটা ওইভাবে মানে মনে হবে না। আর সেকেন্ড ইস্যু হলো ই কমার্সের পাশাপাশি গভর্নমেন্টও তো অনেক পলিসি নিয়েছে, যেমন আমাদের ভ্যাট অনলাইন প্রজেক্ট কাজ করছে, যেখানে আপনারা এখন ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে আপনারা রেজিস্ট্রেশন নিতে পারবেন এবং ইন্টারনেটের মাধ্যমে মান্থলি রিটার্ন সাবমিট করতে পারবেন এবং গত 2 বছরে প্রায় 2,20,000 ট্যাক্স পেয়ার রেজিস্টার্ড হয়েছে এবং গত মাস পর্যন্ত প্রায় 70,000 ট্যাক্স পেয়ার অনলাইনে রিটার্ন সাবমিট করেছে। আমি মনে করি এই ক্ষেত্রে বেসিসের একটা অনেক বড় ভূমিকা আছে। লোকাল সফটওয়্যার ইন্ডাস্ট্রি তারা যেভাবে ফ্লারিশ করেছে এবং গভর্নমেন্টও কিন্তু লোকাল সফটওয়্যারকে ভ্যাটের আওতার বাইরে রেখেছে। তো আমি আবারও বেসিসকে ধন্যবাদ জানাই যে আমাদের যে ভ্যাট অনলাইনের প্রজেক্ট যে সফল হচ্ছে, এর পিছনে বেসিসের একটা বড় ভূমিকা আছে। তো গভর্নমেন্ট বিভিন্ন ভাবে ডিরেক্ট এবং ইনডিরেক্টলি পলিসি সাপোর্ট দিয়ে যাচ্ছে। তারপরেও নেক্সট বাজেট, আগামী জুন মাসে বাজেট আসবে এবং আমার রিকোয়েস্ট থাকবে বাজেটের কার্যক্রম ফেব্রুয়ারি-মার্চ থেকেই শুরু হয়। এরপরেও স্পেসিফিক যদি কোনো সেক্টরে আপনাদের কোনো ইয়ে থাকে, পলিসি সাপোর্ট নেওয়ার জন্য কোনো প্রয়োজন মনে করেন, তাহলে আবেদন করলে এনবিআর এটা অ্যাক্টিভলি কনসিডারেশন করবে বলে আমার বিশ্বাস। আর এই হলো আমার বক্তব্য। তারপর আরো কোনো আপনার
এন্টারপ্রেনার বলেছেন যে আপনাদেরকে কোনো একটা পিরিয়ডের জন্য হয়তো ভিএটি এক্সামশন দেওয়া। আসলে ই কমার্সের এক্সপানশন এত দ্রুত হচ্ছে, টোটালি যদি এক্সামশন দেওয়া হয় তাহলে বিরাট একটা অংশ কিন্তু আমাদের রেজিস্ট্রেশনেরই বাইরে থেকে যাবে। এই জন্য হয়তো একটা মিনিমাম রেট রেখে গভর্নমেন্ট এটাকে ভ্যাটের আওতার মধ্যে রাখার জন্যই এই পলিসিটা নিয়েছে। তো আমি আবারও বলছি যে যদি স্পেসিফিক কোনো প্রপোজাল থাকে তাহলে নেক্সট বাজেটে গভর্নমেন্ট অবশ্যই কনসিডার করবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ কাজী ফরিদুদ্দিন। And আমাদের তো সবসময় এটা বলার ছিল যে এটা ঠিক আছে ভ্যাট হতেই পারে, বাট 4.5% কীভাবে আরও কমানো যায়, 1% বা এই লেভেলে আনা যায়। এবং যেটা আলমাস ভাই বলেছে এবং আমার মনে হয় তমাল ভাই বলেছে এবং আরও কয়েকজন বক্তা বলেছেন যে এইটা এই ভ্যাট এবং ট্যাক্সের ব্যাপারটা প্রতি বছর যাতে নতুন কিছু না আসে, এটা একটা সাস্টেনেবল হয়। মানে এই বছর যেটা হলো এটা আগামী 5 বছর 6 বছর বা 7 বছর বহাল থাকে, কেননা এক একটা ই কমার্স কোম্পানি এই জিনিসগুলো করতে তাদের অনেক কস্ট হয়, এগুলোকে সেট আপ করতে এবং এই সিস্টেমের মধ্যে সব কিছু আনতে। তো আমার মনে হয় আমরা এবছরও আমাদের বিজনেস কমিউনিটি থেকে আবার বলবো যে ভ্যাটের ব্যাপারটা আমার মনে হয় ই কমার্স কমিউনিটি কেউই ভ্যাটের আওতা বহির্ভূত থাকতে চায় না, কিন্তু সেটাকে আরও সহনীয় পর্যায়ে কীভাবে আনা যায় এবং এটা সাস্টেনেবল করা যায়, একটা লং রানে একই রকম ভ্যাটের পার্সেন্টেজ থাকে। আমি এই পর্যায়ে আমাদের শেষ বক্তা আমাদের মোহাম্মদ হাফিজুর রহমান, ডাইরেক্টর জয়েন্ট সেক্রেটারি WTO সেল, মিনিস্ট্রি অফ কমার্স। হাফিজ ভাইকে কখনোই আমরা আমাদের বাইরের কেউ মনে করি না, একেবারে আমাদের সাথে সকলের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেন এবং ই কমার্স কমিউনিটির জন্য খুব নিবেদিত প্রাণভাবে কাজ করেন। হাফিজ ভাই আপনি আছেন সম্ভবত? কামাল ভাই আমি আছি, থ্যাংক ইউ সো মাচ। আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমরা শুনতে পাচ্ছি হাফিজ ভাই, আপনি সবার কথা শুনলেন। আমি আপনাকে শেষ বক্তা হিসেবে আমি আপনাকে অনুরোধ করব, আপনি যদি স্পেসিফিক কোনো এরিয়াকে হাইলাইট করতে চান বা আপনার দিক থেকেও কোনো রেকমেন্ডেশন থাকতে পারে, এবং আমরা জানি যে আমাদের যে কোনো পলিসি লেভেল অ্যাডভোকেসিতে আপনি সবসময় সাপোর্ট করেন, আপনার বক্তব্য আমরা শুনতে চাই। হাফিজ ভাই, ওভার টু ইউ। থ্যাংক ইউ কামাল ভাই। আমি একটু সংশোধনী দিচ্ছি, আমি মনে হয় আমার কথা শোনা যাচ্ছে। ওকে কামাল ভাই, আমার ডেজিগনেশনটা হলো ডিরেক্টর জেনারেল। ডন্ট ওয়ারি, এটা রিসেন্টলি চেঞ্জ হয়েছে। আমি দীর্ঘদিন ডিরেক্টর হিসাবে কাজ করেছি, তো রিসেন্টলি একটা প্রমোশন হয়েছে আপনাদের দোয়ায় এডিশনাল সেক্রেটারি, এবং ডিরেক্টর জেনারেল হিসাবে আমি WTO সেলে কর্মরত আছি এবং একই সাথে সেন্ট্রাল ডিজিটাল কমার্স যে সেলটা রয়েছে সেই সেলটার দায়িত্বে কোঅর্ডিনেটর দায়িত্বে রয়েছে। অ্যাপোলজিস আমাদের দিক থেকে। থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে বিভিন্ন বক্তার কাছ থেকে যেটা শুনলাম, এটা আসলে আমার নলেজটাকে এনরিচ করেছে। আমি অনেকগুলি ইন্টারেস্টিং আমার ধারণা ছিল বা আমি আজকের এই আলোচনার মাধ্যমে জানলাম। আমি প্রথমে একটু ব্রিফ করছি যে আমরা কি করছি সেটা, তারপর আমরা যে বিষয়গুলি এসেছে সেখানে আমি একটু হাইলাইট করবো। আমরা তো ডিজিটাল কমার্স পলিসি করেছি 2018-এ, এবং আপনারা জানেন যে সেটি 2020-এ একটি সংশোধনী আনা হয়েছে, বিশেষ করে ফরেন ইনভেস্টমেন্টকে নিয়ে, যেখানে আগে 49-51% রেশিওতে ফরেন ইনভেস্টমেন্টের প্রভিশন ছিল। তো 2020-এ এটাকে চেঞ্জ করে এটাকে অন্যান্য সেক্টরের যে সমস্ত ইনভেস্টমেন্ট ক্রাইটেরিয়া গুলি আছে, দ্যাট মিনস অলমোস্ট 100% ইনভেস্টমেন্ট অ্যালাউ করা হচ্ছে, ফরেন ইনভেস্টমেন্ট। তো এই প্রথম একটি সংশোধনী আনা হয়েছে, এইটার পক্ষে বিপক্ষে লোক আছে, তারপরে আমরা এনেছি, দেখা যাক ভবিষ্যতে কি করা যায়। একটা ডিজিটাল কমার্স সেল হয়েছে যেটা মোটামুটি একটা কোঅর্ডিনেশনের চেষ্টা করে যাচ্ছে। আমরা যারা ডিজিটাল কমার্স করছেন অনলাইন ভিত্তিক তাদের একটা তালিকাও প্রকাশ করেছি এবং আমরা কোঅর্ডিনেশনের চেষ্টা করে যাচ্ছি। রিসেন্টলি একটা জিনিসের খুব বেশি প্রয়োজন হচ্ছে, সেটি হলো যে পরিচালনা নীতিমালা, ডিজিটাল কমার্স কিভাবে পরিচালিত হবে, এটা আসলে ডিজিটাল কমার্স নীতিমালা 2018-এ অনেক জায়গায় কিছুটা অস্পষ্টতা আছে। সেই জায়গাগুলিতে আমরা কভার করার চেষ্টা করছি এবং রিসেন্টলি চিন্তা করছি যে আমরা হয়তো এই মাসের ভিতরেই আমরা 12-13 তারিখের দিকে একটা ওয়ার্কশপ করতে যাচ্ছি, যেখানে ডিজিটাল কমার্স পরিচালনা নীতিমালা বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, এই বিষয়টার উপর আলোকপাত করা হবে। আমরা অলরেডি ইকেপ থেকে একটা ড্রাফট পেয়েছি, আমাদের মিনিস্ট্রি অফ কমার্স থেকে আমরা ড্রাফটটাকে আপগ্রেড করেছি। আমরা আপনাদের সকলকে নিয়ে সেই ড্রাফটটার উপর আলোচনা করে
খুব দ্রুতই একটা ডিজিটাল কমার্স নীতিমালা পরিচালনা নীতিমালা আমরা করব। বিভিন্ন পত্রিকায় হয়তো ইতিমধ্যে এটা সম্পর্কে নিউজ এসেছে, আপনারা কেউ বলেছেন যে 7 দিনের মধ্যে ডেলিভারি দিতে হবে ইত্যাদি ইত্যাদি। এগুলি আসলে কোনোটাই ফাইনাল না, আমরা এটা একটা আলোচনার স্কোপের মধ্যে রেখেছি, সর্বসম্মতভাবে যেটি সিদ্ধান্ত হয় সেটি রাখবো। তবে এই ডেলিভারি সিস্টেম, পেমেন্ট সিস্টেম এবং কিভাবে আপনার পণ্য বা সার্ভিসের বিজ্ঞপ্তি অনলাইনে দিতে হবে তার জন্য সুস্পষ্ট নীতিমালা, রিটার্ন পলিসি, রিফান্ড পলিসি, এই জায়গাগুলিতে স্পষ্টীকরণ খুব দরকার, জরুরি দরকার। কারণ রিসেন্টলি কিছু সমস্যা আমরা ফেস করছি, এখানে বারবারই অনুরোধ আসছে যে এই জায়গাগুলিতে স্পষ্ট নির্দেশনা না থাকায় কিছু কোম্পানি বা কোনো ব্যক্তি উদ্যোক্তা এটাকে বাইপাস করার চেষ্টা করছেন। কেউ কেউ বলছেন যে এটাকে এমএলএম এর মতো কোনো একটা কাজও করার চেষ্টা করছেন। সার্টেনলি এই জায়গাগুলি আমরা নীতিমালার ভিতরে এনে আপনাদের সাথে একত্রিত হয়ে আমরা জায়গাগুলি আপডেট করতে চাই। এর সাথে আরেকটা কাজ আমরা যেটা করছি যে ক্রস বর্ডার নীতিমালা, কামাল ভাই বলেছেন ইতিমধ্যে যদিও বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি নেই, বাংলাদেশ ব্যাংক বেশ কিছু আইন কানুন তৈরি করেছে যেটা ক্রস বর্ডার ই কমার্স ফ্রেন্ডলি। তবে একটা কমন প্ল্যাটফর্ম যেখানে সবকিছু ক্লিয়ারলি উদ্যোক্তাদের জন্য ওপেন করা থাকবে সেই বিষয়টা হয়নি, খুঁজে খুঁজে বের করতে হয় কোন পলিসিটা কোথায়। তো সেটার জন্য বোধহয় আমাদের কাজ করা দরকার। আমরা পেমেন্ট সিস্টেম নিয়েও আরেকটি কাজ করার একটা আমাদের ইচ্ছা আছে, যেটি আমরা এই যে এসওপিটা করার পরে আমরা হাত দিব। পেমেন্ট সিস্টেম, রেজিস্ট্রেশন সিস্টেম নিয়ে প্রশ্ন এসেছে। আমরা জানি যে আরবিসিতে রেজিস্ট্রেশন অথবা যে কোনো সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদে রেজিস্ট্রেশন করার যে পদ্ধতিটা, ওখানে ই কমার্স এন্টিটিটাকে সেভাবে রিকগনাইজ করা হয় না, অনেকে বিভিন্ন ভাবে রেজিস্ট্রেশন করে থাকে। এটা কনজিউমার রাইট প্রোটেকশনে যে আইনটা আছে সেই আইনটাকে কিভাবে ই কমার্স ফ্রেন্ডলি, ই কমার্সের সাথে সামঞ্জস্য রেখে এটাকে আপডেট করা যায় সেটাও আমাদের পরিকল্পনায় আছে। কম্পিটিশন কমিশন থেকে কেউ আজকে আসেনি, আমি আপনাদেরকে জানাতে চাই যে 2012 কম্পিটিশন কমিশনের আইনটি হয়েছে, কমিশন হয়েছে, কমিশন অলরেডি কাজ করা শুরু করেছে, যদিও তাদের দাপ্তরিক সক্ষমতার কিছু সমস্যা আছে, বাট দে আর ওয়ার্কিং। ইতিমধ্যে ই কমার্স এন্টিটি সহ আরো বেশ কয়েকটি এন্টিটির সাথে তারা ইনভেস্টিগেশন করছে তাদেরকে নিয়ে, এবং কয়েকটিতে তারা সাকসেসফুলি কাজও করেছে। রিসেন্টলি কয়েকটা ই কমার্স এন্টিটি নিয়ে তারা কাজ করছে। এখানে একটা জিনিস আমি মালিহা সম্ভবত বলেছেন যে ফরেন উদ্যোক্তারা এখানে হিউজ অ্যামাউন্ট অফ মানি ইনভেস্ট করে থাকেন। অ্যাকচুয়ালি ইনভেস্ট না, আমাদের ডোমেস্টিক যে সমস্ত উদ্যোক্তা আছে তাদেরকে মার্কেট থেকে কার্ভ আউট করার জন্য তারা অনেক অর্থ ব্যয় করে একটা মনোপলি ক্রিয়েট করার চেষ্টা করেন। এই ক্ষেত্রে আমি বলবো আমাদের কম্পিটিশন কমিশন এই ক্ষেত্রে যদি তাদেরকে তথ্য দিয়ে সহায়তা করা হয়, দে উইল ওয়ার্ক অ্যাক্টিভলি। আমি যতদূর জানি, কারণ মিনিস্ট্রি অফ কমার্সের অধীনে সাথে এই প্রতিষ্ঠানটির অধীনেই তারা খুব ইচ্ছুক তারা এই লাইনে কাজ করার, এবং তাদেরকে কিছু তথ্য যদি আপনারা সরবরাহ করেন দেন দে ক্যান গো ফরওয়ার্ড। অনেকগুলি জায়গায় আপনাদের এগুলি এসেছে, কনসার্ন গুলি এসেছে, যেগুলি অবশ্যই টেক কেয়ার করার প্রয়োজন আছে। মার্কেট কম্পিটিশনের কথা বলেছেন, ট্যাক্স পলিসি সম্পর্কে সুন্দর ব্যাখ্যা করেছেন আমাদের এনবিআর এর প্রতিনিধি। স্ট্যান্ডার্ডাইজেশনের কথা বলেছেন জামি ভাই, সার্টেনলি ইট রিকোয়ার্স ইমিডিয়েট অ্যাটেনশন ইন অল সেক্টরস। কিছু কিছু জায়গায় অবশ্য কম্পিটিশন এনশিওর করার কারণে কম্পিটিশন মানে স্ট্যান্ডার্ডাইজেশন কঠিন হতে পারে, তবে পণ্যের স্ট্যান্ডার্ডাইজেশন এটা একটা বড় বিষয়, যে জায়গায় অনেকগুলি ক্ষেত্রে আমরা সেই জায়গাটা করতে পারছি না। যেমন অ্যাগ্রো প্রোডাক্টের কথা বলেছেন, সেই জায়গাতে রিসেন্টলি মিনিস্ট্রি অফ এগ্রিকালচার এবং মিনিস্ট্রি অফ কমার্স কাজ করছে। আপনারা শুনে আনন্দিত হবেন যে খুব শীঘ্রই একটা স্ট্যান্ডার্ড বা সার্টিফিকেশন বডি ক্রিয়েট করা হচ্ছে মিনিস্ট্রি অফ কমার্সের অধীনে, যেই সার্টিফিকেট গুলি আমাদের বিএসপিআই, ডিএই বা ডফ ফিশারিজ বা লাইভস্টক মিনিস্ট্রি দেয়নি। সেই ক্ষেত্রে বা সেই ফর হিউম্যান কনজাম্পশন এই জাতীয় সার্টিফিকেট গুলি স্ট্যান্ডার্ডাইজেশনে সেই বডিটা দিতে পারবে। ইন্টার অপারেটেবিলিটি এটা আসলে আমরা চাচ্ছি, কিন্তু বিষয়টা খুব সহজ না। আমরা চেষ্টা অনুরোধ আমরা রাখছি যাতে বাংলাদেশ ব্যাংক এই জায়গাটাতে কাজ করে, আশা করি তারা কাজ করবে। আমার মনে হয় আলমাজ ভাই আর বেশ কয়েকটা কথা বলেছেন। আমি যেহেতু অনেকদিন থেকে ই কমার্সের সাথে কিছুটা কাজ করি, এবং আমার যে জায়গাটা কনসার্ন মনে হয় যে ই কমার্স উদ্যোক্তা যারা আছেন
সবচেয়ে বড় যে জায়গাটায় খেয়াল করা দরকার সেটা হলো কাস্টমার ট্রাস্টটাকে ধরে রাখা, এনহ্যান্স করা। রিসেন্টলি কোভিড-19 কারণে ই কমার্সের প্রচুর প্রসার হয়েছে। আমরা মিনিস্ট্রি অফ কমার্স, বিশেষ করে গভর্নমেন্ট সরকারের যে ডিজিটাল কমার্স যে 2021 সনের মধ্যে মধ্যমায়ের দেশ, 41 সনের মধ্যে আমাদের যে উন্নত দেশের পরিকল্পনা এবং ডিজিটাল বাংলাদেশের যে পরিকল্পনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, তো সেই জায়গাটায় পৌঁছার জন্য মিনিস্ট্রি অফ কমার্স এবং ইক্যাপ আমাদের ই কমার্স উদ্যোক্তা যারা একসাথে কাজ করছি আমরা। আমাদের একটি প্রকল্প আছে ই বাণিজ্য করবো, নিজের ব্যবসা করবো, যেখানে আমরা অলরেডি 5,000 উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার কাজ করছি। অলরেডি 2,500-এর মতো হয়ে গেছে এবং প্রত্যন্ত অঞ্চলে আমরা সেই প্রশিক্ষণটা দিচ্ছি। এটিকে আরো একটু বৃদ্ধি করে 12,000 উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার জন্য কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আমরা A2I এর সহযোগিতায় এমশপ, একশপের আদলে এই এখানে যারা প্রশিক্ষণ পাবে তাদেরকে এমশপে অন্তর্ভুক্ত করে কমন প্ল্যাটফর্মে তারা যাতে ব্যবসা করতে পারে তার একটা প্রভিশন ওখানে রাখা হয়েছে। খুব শীঘ্রই সেটি শুরু হবে। যারা প্রশিক্ষণ গ্রহণ করবে তাদের জন্য আফটার ট্রেনিং একটা সাপোর্ট সেন্টার নামে একটা সাপোর্ট সেন্টার খোলা হচ্ছে, যেখানে তাদেরকে সাপোর্ট গুলি দেওয়া হবে। তো আমরা কাজ করছি, মিনিস্ট্রি অফ কমার্স কাজ করছে এবং ই কমার্সের সাথে যারা রয়েছেন, ই ক্যাব বেসিস এবং সর্বোপরি উদ্যোক্তা যারা রয়েছেন তাদের সহযোগিতা, এবং অনেক সমস্যা আছে আমি জানি, তো আমরা আস্তে আস্তে সেগুলি অবশ্যই কাটায় উঠতে সক্ষম হব। ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে কাজ করবো এবং ই কমার্স আমাদের দেশে একদিন আমাদের যে ট্রেডিশনাল মার্কেট আছে তার স্থানটি অত্যন্ত শক্তিশালী ভাবে দখল করবে এবং আমরা যে সমস্ত বিদেশি উদ্যোক্তা রয়েছেন, আলিবাবা, অ্যামাজনের মতো দক্ষ ই কমার্স প্রতিষ্ঠান আমাদের দেশে তৈরি হবে বলে আমি আশা রাখি। ধন্যবাদ আলম ভাই। ধন্যবাদ হাফিজ ভাই। আমরা অনেকগুলো ভালো ইনিশিয়েটিভের কথা শুনতে পেলাম এবং আমরা জানি যে আপনি এবং আপনার মন্ত্রণালয় এই ব্যাপারে যথেষ্ট আন্তরিকভাবে কাজ করছে। আমরা একেবারে শেষ মুহূর্তে এসে গেছি। আমার মনে হয় আমরা যারা আছি তাদেরকে আমি 1 মিনিট করে একটু সময় দিব, যদি তারা কনক্লুডিং কোনো রিমার্ক দিতে চাই। আমরা যদি দেখতে পারি এই মুহূর্তে কারা কারা আছেন, একটু যদি দেখতে পারি। জিশান কি আছেন? আপনি প্রথম রাউন্ডে মিস করে গেছেন, আপনি কি এখন আছেন? আমি আছি। জিশান, আমি রিয়েলি সরি, প্রথম রাউন্ডে আপনাকে আমি সুযোগটা দিয়েছিলাম কিন্তু হয়তো আপনি কানেক্ট করতে পারিনি। আপনাকে যদি আমরা শুরু করি, আপনি শুনেছেন পুরো সময়টা। আমি জানি আপনাকে মানে এখন যদি বেশি সময় দেওয়ার সুযোগটাও নাই, আপনি যদি 1 মিনিট একটু যদি আপনার একটা কনক্লুডিং টাইপের রিমার্ক যদি দেন, যা শুনলেন এতক্ষণ পর্যন্ত, যে রেকমেন্ডেশনগুলো শুনলেন, মন্ত্রণালয় কীভাবে কাজ করছে, এনবিআর কীভাবে কাজ করছে, আমাদের ট্রেড বডিগুলো যা বললো, একটু যদি আপনার একটা শর্ট একটা রিমার্ক আপনার থেকে পেতে পারি। চেষ্টা করবো 1 মিনিটের ভিতর কমপ্লিট করার জন্য। সবাই আসলে সবগুলো কথা বলে ফেলেছেন। আমরা মনে করি যে ই কমার্স পলিসিটা আমাদের জন্য পলিসি না হয়ে সহায়ক হলে ভালো হয়। রেগুলেটর যদি পলিসি ভূমিকায় না এসে যদি আমাদের জন্য মানে পিতৃতুল্য ভূমিকায় আসেন, তাহলে অবশ্যই এই সেক্টরটা গ্রো করবে। ভ্যাটের ব্যাপারটাতে আমি একটা সাধারণ আর্জি রাখবো। আসলে ভ্যাটের আওতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, সেই জন্যই কমিশনের উপর 5% কাট দেওয়া হয়েছে। যদি ধরেও নেওয়া হয় বিজনের কথা অনুযায়ী 8,000 কোটি টাকার ই কমার্সে কেনাকাটা হবে এবং সেটার যদি কম বেশি 3,000 কোটি টাকা ফর্মাল সেক্টরে হয় আর বাকিটা যদি এফ কমার্সে হয়, তাহলে 3,000 কোটি টাকা থেকে আসলে আমাদের ভ্যাটের যে লক্ষ্যমাত্রা 1,28,000 কোটি টাকা, সেটার 0.001 ভাগ ই কমার্স থেকে আসবে, যদি ধরে নেওয়া হয় যে 10% আমরা কমিশন পেয়ে থাকি। সুতরাং 0.001% ভ্যাট এই সেক্টর থেকে আদায় করার জন্য আমার মনে হয় না যে আমাদেরকে খামোখা 5% অন কমিশন, এটা আসলে সত্যি কথা হচ্ছে, এটা আমাদেরকে ভার লাঘব করে না, এটা আমাদেরকে ভার বরং আরো বাড়িয়ে দেয়। আমরা ইভেন ভ্যাট মূসক ইস্যু করতে পারি না, কারণ মূসকের কোথাও কমিশন দেখার মতো কোনো জায়গা নেই। সুতরাং এই বিষয়টা একটু ভেবে দেখার দরকার। যদি নেটওয়ার্ক বাড়াতেই হয়, সেটার জন্য খুবই অনায়াসে বেসিস এবং ইক্যাপকে যদি বাধ্যতামূলক করে দেওয়া হয় যে ভ্যাট নিবন্ধন না থাকলে আমরা বেসিস বা ইয়েতে আসতে পারবো না, তাহলে ভ্যাটের নেটটা বেড়ে যায়, আওতাটা বেড়ে যায় আর কি। 3 নম্বর হচ্ছে পেমেন্ট গেটওয়ের ব্যাপারে অনেকগুলো পেমেন্টস এর ব্যাপারে কথা হয়েছে। ডিজিটাল পেমেন্টকে প্রণোদনা দেওয়ার বিষয়টা যেমন আছে, আমি আরেকটা ছোট একটা বিষয় উল্লেখ করবো যেটা হয়তো উঠে আসেনি। সেটা হচ্ছে পৃথিবীর অন্যান্য সকল দেশে, পৃথিবীর অন্যান্য সকল দেশেই ফর এক্সাম্পল ভ্যাট কে
নিরুৎসাহিত করা হয়েছে। পৃথিবীর আমরা ভ্যাট অথরিটিকে এটা দেখিয়েছি যে ভিয়েতনাম, সিঙ্গাপুর ডেভেলপিং এবং মানে মিডল ইনকাম কান্ট্রি, সব কান্ট্রিতেই আসলে ভ্যাটকে সম্পূর্ণই বর্জন করা হয়েছে ই কমার্সের জন্য, মানে উৎসাহিত করার জন্য। কিন্তু কামিং ব্যাক টু अगेन কান্ট্রিজ লাইক ইন্ডিয়া অর কান্ট্রিজ লাইক ফিলিপিন্স, আমরা সেখানে দেখেছি যে ব্যাংকগুলো এগিয়ে এসেছে ই কমার্সকে উৎসাহিত করবার জন্য। একজন ব্যাংকে ক্রেডিট কার্ড সেক্টর থেকে দেশের টপ 6টি ব্যাংক ক্রেডিট কার্ড থেকে কম বেশি প্রায় 300 কোটি টাকার প্রফিট বের করেছে গত অর্থ বছরে। 300 কোটি টাকার ভিতরে 3 কোটি টাকাও কিন্তু ই কমার্সের প্রণোদনার পেছনে ব্যয় করা হয়ে ওঠেনি। যদি ব্যাংকগুলো এই বিষয়টাতে এগিয়ে আসে, সরকার তো ডেফিনেটলি এগিয়ে আসবেন, আমরা সরকারের কাছে চাইবই সরকার ঠিক যেভাবে রেমিটেন্স উৎসাহিত করবার জন্য 2%, 1%, 3% করে প্রণোদনা দিচ্ছেন, ঠিক একইভাবে যদি ই কমার্সের ডিজিটাল লেনদেনকে তিনি প্রণোদনা দেন, অ্যাটলিস্ট 2% দিলেও যদি আমাদের কাভার আপ হয়ে যায় ট্রানজাকশন কস্টটা, তাহলে নিশ্চয়ই এই যে বিজন বলছে যে 25%-এ চলে এসেছে, 25-30% ডিজিটাল পেমেন্ট, আমি নিশ্চিত যে এই বিষয়ে এটা 80-90%-এ চলে আসবে। কিন্তু একই সাথে যদি ব্যাংকগুলো একটু এগিয়ে আসে, তারা কোনো ধরনের কোনো ইনভেস্টমেন্ট এখন পর্যন্ত ই কমার্সে করেনি, সত্য কথা। সুতরাং তারা যদি এগিয়ে আসে, এটা তাহলে ই কমার্সের জন্য খুবই সহায়ক হবে। সকলকে আবারও ধন্যবাদ। আমি 1 মিনিট 21 সেকেন্ড নিয়ে ফেলেছি, দুঃখিত। না, ধন্যবাদ জিশান, সরি আমি প্রথম দিকে সময়টা দিতে পারিনি আপনাকে। আমি এবার ফেরত আসবো আশিকুল আলম খান, ফাউন্ডার সিইও priyashop.com। আশিক, খুব শর্ট 1 মিনিটের মধ্যে। আমি দুইটা জিনিস জাস্ট ফোকাস করতে চাই। আমি ধন্যবাদ দিতে চাই এনবিআর কে যে আমাদেরকে 5% কমিশনের উপর দেওয়ার জন্য। আসলে প্রবলেমটা 5% না, প্রবলেমটা হচ্ছে এটার 6.3 অর্থাৎ ব্যাট চালানটা সংগ্রহ করা নিয়ে। যখন আমি সাপ্লায়ার থেকে ব্যাট চালানটা নিতে পারছি না, কারণ সেই স্মল এন্টারপ্রেনার এবং তার অ্যাকচুয়ালি এনআইডি নাই, তখন যেটা হচ্ছে পুরোটার উপরেই কিন্তু আমাকে ব্যাট দিতে হবে, তখন কিন্তু আর কমিশন না। আমি যখন ব্যাট অফিসে যাচ্ছি তখন কিন্তু আমি এই কমপ্লায়েন্সের বেড়াজালে আটকা হয়ে এমন একটা পর্যায়ে পড়ে যাচ্ছি যে আমার 3-4টা ছেলে কন্টিনিউয়াস হচ্ছে ব্যাট অফিসে থাকতে হয়। সো এই জায়গাটায় আমরা সমাধান চাচ্ছি। আমরা ভ্যাট দিতে আমাদের কোনো আপত্তি নাই। এখানে যদি আপনি 5% বলেন, যেটা অ্যাকচুয়ালি 15 কোটি টাকার মতো আসে যদি 3000 কোটি টাকার লেনদেন হয়, ওইটাতে আমার চ্যালেঞ্জের জায়গার চেয়ে বেশি চ্যালেঞ্জ হচ্ছে আমার সাপ্লায়ার থেকে ভ্যাট চালান সংগ্রহ করা এবং এটা নিশ্চিত করা যে সাপ্লায়ার ভ্যাট দিয়েছে। এই জায়গাটা একটা বিশাল প্রবলেম। এবং আমরা সব বক্তা একটা কথাই বলছি, রুরাল বাংলাদেশ করা, মেড ইন বাংলাদেশ করা নিয়ে। কিন্তু একটা জিনিস চিন্তা করেন, আমাদের এখানে যদি হচ্ছে এখন রাঙামাটি থেকে একটা মার্চেন্ট প্রিয়শপের মাধ্যমে পণ্য বিক্রি করতে চায়, রাঙামাটি থেকে ব্যবসা করলে কিন্তু তাকে ব্যাট দিতে হয় না, যেহেতু সে পার্বত্য অঞ্চলে আছে। কিন্তু সে ই কমার্সে ব্যবসা করার জন্য কিন্তু তাকে এখন ব্যাট কমপ্লায়েন্সের আওতায় আসতে হবে। তাহলে কিন্তু আমরা যে ডিসেন্ট্রালাইজেশন চাচ্ছি সেটা কিন্তু সম্ভব না। এবং বারবার একটা কথা বলা হচ্ছে যে রুরাল বাংলাদেশকে প্রমোট করা কিংবা হচ্ছে রুরালে ই কমার্সের প্রসার নিশ্চিত করা, এটি কয়েকটি ভাবে করা যায়। আমি জাস্ট একটা রিকমেন্ডেশন দেব, সেটা হচ্ছে যদি এরকম ইনসেনটিভ যদি ডিরেক্ট দেয়া না যায়, ইনডাইরেক্টও দেয়া যায়, যে প্রিয়শপ যদি যশোরে গিয়ে তার ওয়্যারহাউস করে কিংবা হচ্ছে কল সেন্টার যদি চট্টগ্রামে গিয়ে করে, তাহলে হচ্ছে ওইখানের যে এমপ্লয়মেন্টের কস্টটা সেটা হচ্ছে আপনার ট্যাক্স রিবেট পাবে, কিংবা হচ্ছে আপনার ওই ওয়্যারহাউসটা ব্যাটের রেন্টটা ব্যাটের আওতামুক্ত থাকবে। তাহলে কিন্তু হচ্ছে গ্রাম পর্যায়ে এমপ্লয়মেন্ট সৃষ্টি হবে এবং অর্থনৈতিকটা কিন্তু গ্রামের দিকে তাড়িত হবে, কারণ এরা স্যালারি পাবে গ্রামে, ওরা কিন্তু খরচও করবে গ্রামে, কনজাম্পশনটা পুরোটাই গ্রামে হবে। সো ওই জায়গাটাতে একটা আমরা কাজ করতে পারি। আমার মনে হয় এখানে কাজ করার সুযোগ আছে। আমার ব্যাট নিয়ে সবচেয়ে বড় কথাটা হচ্ছে কমপ্লায়েন্সের পার্টটা। আপনারা কাইন্ডলি নেক্সট পার্টে এটা দেখেন। আমি 5% নিয়ে আমি মনে করি যে বিশাল চ্যালেঞ্জ না, চ্যালেঞ্জটা হচ্ছে 6.3 কালেক্ট করা প্রত্যেকটা সাপ্লায়ার থেকে, যেটা আসলে ইম্পসিবল। যদি আপনি চান প্রত্যেকটা বিজনেসকে ডিজিটালাইজ করতে, যেটা আমরা কাজ করছি এখন, প্রিয়শপ এখন কাজ করছে, অলরেডি আমরা 10,000 এজেন্ট করেছি সারা বাংলাদেশে এবং আমরা প্রতিনিয়ত এজেন্ট কিন্তু ইনক্রিজ করছি, ডিজিটাল করছি তার বিজনেসকে, তার ফুল ট্রানজাকশনটা ডিজিটালাইজ করছি। এটার বেনিফিট আপনি আজকে পাবেন না, সেটা বেনিফিটে কিন্তু আপনি আরো 5 ইয়ার্স পরে পাবেন, কারণ তার ফুল বিজনেসের ট্র্যাকশনটা অনলাইনে যখন চলে আসবে এটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে যাবে। ধন্যবাদ। আমরা পয়েন্টটা পেয়েছি আশিক, আমরা পেয়েছি। এমন হয় আমাদের ফার্স্ট সেক্রেটারি মহোদয় এই পয়েন্টটা নোট করবেন এবং এই চ্যালেঞ্জটাকে আমাদের ওভারকাম করার জন্য সহায়তা করবেন। আমি এই পর্যায়ে রেজওয়ানুল হক জামি, আপনি যদি থেকে থাকেন আমাদের সাথে, লাস্ট একটা যদি কোনো কমেন্ট থাকে। জামি ভাই আছেন কি? নেই মনে হয় রেজওয়ানুল হক জামি। ওকে, আব্দুল ওয়াহিদ তামাল ভাই, আপনি আছেন কি আমাদের সাথে?
আমি আছি জি। আপনি কি আমি সরি, আপনার আগেরবার শেষের দিকে একটু নেটওয়ার্কটা ডিস্টার্ব হচ্ছিল, বারবার কেটে যাচ্ছিল, তো আমার পরবর্তী বক্তার কাছে যেতে হয়েছিল। আপনি যদি লাস্ট 1 মিনিটে একটা আপনার মানে লাস্ট কোনো কমেন্ট যদি থাকে। থ্যাংক ইউ। আমার মনে হয় উই হ্যাভ কভার্ড লট অফ থিংস। অনেকগুলো ইস্যু উঠে এসে আমি শুধু একটা কথাই বলবো যে আমাদের যেটা প্রতিবার আমরা প্রবলেম ফেস করি যে ইন্টারঅপারেবিলিটি এমন দা ইকোসিস্টেম, মানে গভর্নমেন্ট ইকোসিস্টেম, যেটা এক একবার এক একজনের কাছে আমাদের আসলে প্রতিবার ব্যাট ইস্যু বলেন না, বিভিন্ন ইস্যুই বলেন না কেন, বাজেট ইস্যুতে, ব্যাট ইস্যুতে, ট্যাক্স ব্যাট ইস্যুতে, বিভিন্ন ইস্যুতে আমাদের বিভিন্ন জায়গায় যেতে হয়। সো এই কোঅর্ডিনেটেড অ্যাপ্রোচটা, যেটা ডিজিটাল কমার্স নীতিমালা আমরা বলেছিলাম যে ডিজিটাল কমার্স সেল উইল প্লে দা কোঅর্ডিনেশন রোল। যেহেতু এখানে হাফিজ ভাই আছেন, আমি তাকে আন্তরিকভাবে অনুরোধ করবো। উনি তো সবসময় আমাদের সাথে বাণিজ্য মন্ত্রণালয় ভেরি কোঅপারেটিভ অ্যাপ্রোচ, এবং উনি খুব কাইন্ড অ্যাপ্রোচ নিয়ে আমাদের সাথে ইন্ডাস্ট্রি পিপলদের পেইন গুলো বুঝতে পারেন এবং সেই অনুযায়ী অ্যাকশনটা নিতে পারছেন। সো বাণিজ্য মন্ত্রণালয়কে আমি অনুরোধ করবো পার্টিকুলারলি যে ডিজিটাল কমার্স সেলটাকে ইজ মোর অ্যাক্টিভ এবং ফাংশনিং করে, যদি এই সেলের মাধ্যমে অন্য সকল পলিসি অন্যদের সাথে কোঅর্ডিনেশন গুলো আমরা করতে পারি, তাহলে ইট উইল বি মোর ইজিয়ার ফর আস টু টেক অল দ্য অ্যাকশনস। মানে একটা চ্যানেল থাকলে সুবিধা হয়, নাহলে আমাদের বাংলাদেশ ব্যাংকে দৌড়াতে হচ্ছে, এনবিআর এ দৌড়াতে হচ্ছে, পোস্ট অ্যান্ড টেলিকমে দৌড়াতে হচ্ছে, বিভিন্ন জায়গায় আমাদের যে আসলে অ্যাডভোকেসি গুলো করতে হচ্ছে। আলটিমেটলি এটার একটা কোর সেন্ট্রালাইজ কোনো জায়গা থেকে এই অ্যাডভোকেসি গুলো হলে আমার কাছে মনে হয় যে এটা অনেক রেজাল্ট ওরিয়েন্টেড আউটপুট আমরা পাবো। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ তমাল ভাই, অনেক অনেক ধন্যবাদ। আমার মনে হয় অ্যাকচুয়ালি এই সেলটা যদি স্ট্রং হয় এবং রিয়েল স্টেক হোল্ডাররা যদি অ্যাক্টিভলি কাজ করে, আসলে আমরা আমাদের সমস্যাগুলোকে এই একটা ওয়েবিনার অথবা এই সেমিনার অথবা রাউন্ড টেবিল পর্যন্ত অপেক্ষা করার দরকার হবে না। আমরা ইনস্ট্যান্টলি হয়তো বা সমাধান পেতে পারবো। এবং যেহেতু আমাদের মন্ত্রণালয়, কমার্স মিনিস্ট্রি বা আমাদের অন্যান্য মন্ত্রণালয় যতটুকু সাপোর্টিভ আছে, তাতে এটা অবশ্যই সম্ভব হবে। এ পর্যায়ে আমি আলমাস ভাইকে অনুরোধ করবো, সৈয়দ আলমাস কবির, প্রেসিডেন্ট বেসিস, কনক্লুডিং রিমার্ক আলমাস ভাই। আলমাস শুনতে পাচ্ছেন? থ্যাংক ইউ। সো শুনতে পাচ্ছি জি। সো থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমার মনে হয় অনেক আমরা ইম্পর্টেন্ট কথাগুলো শুনেছি। আমার শুধু আরেকটা কথা বলে আমি শেষ করি, সেটা হচ্ছে যে আমাদের এটা আমাদের যারা ই কমার্স ব্যবসা করছেন, ডিজিটাল কমার্স ব্যবসা করছেন, তাদের জন্য দেখেন যে গত 8-9 মাসে আমরা যেটা দেখেছি যে একটা বিশাল লিপ ফরওয়ার্ড দেখেছি এই বিজনেসে। এবং আমরা এখানে ভলিউম কোনো ক্ষেত্রে ডাবল, অনেকের ক্ষেত্রে কিন্তু 3 গুণ হয়ে গেছে। এবং তখন আমরা প্রথম দিকে দেখেছিলাম কিন্তু সবাই কিন্তু হিমশিম খাচ্ছিল ডেলিভারি দেওয়ার জন্য। ডেলিভারি স্কেডিউল কিন্তু একেবারে উল্টোপাল্টা হয়ে গেছিল। কেউ 2 দিনের জায়গায় সেটা 4 দিন, 5 দিন, 7 দিনেও ডেলিভারি দিতে হয়েছে। সো আমাদের যেটা আমরা তখন করতে পারিনি, এটা হয়তো খুবই স্বাভাবিক, বিকজ এরকম একটা আনএক্সপেক্টেড ভাবে যেটা আমাদের এই কোভিড সিচুয়েশনটা হয়েছিল। সো আমরা কাস্টমার্স এক্সপেকটেশনটাকে ম্যানেজ করতে পারিনি ঠিক করে। এই কাস্টমার এক্সপেকটেশন ম্যানেজমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন ই কমার্স, ইন এনি অনলাইন বিজনেস, বিকজ কাস্টমারের তাহলে আমরা কনফিডেন্সটা বাড়াতে পারবো। সো সেটার জন্য আমার শুধু একটা অ্যাডভাইস থাকবে যে আমাদের এই তাদের যে সাপ্লাই চেনটা, সেটা যেন তারা ঠিক রাখে, এবং তাদের এই ডেলিভারি, এইটা যদি তাদের কোনো কারণে দেরি করেও দিতে হয়, কিন্তু সেগুলো যাতে আগে থেকে বলে দেওয়া হয় কাস্টমারকে। সো এই এক্সপেকটেশনটা যাতে কাস্টমারের ম্যানেজ করা যায় এটা। আর সাপ্লাই চেন, কাস্টমার যদি গিয়ে দেখে যে না এই জিনিসটা আউট অফ স্টক, বারবার যেটা দেখছে সেটা আউট অফ স্টক, এটা হলে তো সে আর কিন্তু ফিরে আসবে না আপনার কাছে কেনাকাটা করতে। সে বলবে যে দূর, অনলাইনে তাদেরকে পাওয়া যায় না, আমি এমনি মুদির দোকান থেকে কিনে নিই বা আমার কাছের সুপারমার্কেট থেকে কিনে নিই। সো এই সাপ্লাই চেনটা ঠিক রাখতে হবে। আরেকটা সমস্যার কথা, সেটা আমাদের সরকারের ইন্টারভেনশন দরকার। সেটা হচ্ছে যে ক্রস বাউন্ডারি, যে আমরা ক্রস বর্ডার ই কমার্সটাকে পপুলার করতে চাচ্ছি। এখানে কিন্তু লজিস্টিক্স, যে ডেলিভারি চার্জেস, স্পেশালি আপনি যখন বাংলাদেশ থেকে বিদেশে কোনো জিনিস পাঠাবেন, ডেলিভারি পাঠাবেন, তখন কিন্তু অনেক হাই রেট অফ আপনার এই চার্জটা আর কি, মানে ডেলিভারি চার্জটা। সো ওই অনেক সময় দেখা যায় যে আপনি হয়তো একটা শাড়ি পাঠাচ্ছেন, সেটা শাড়ির দামের থেকে হয়তো এই ডেলিভারি চার্জই বেশি হয়ে গেছে। সো সেটা আমাদের কিন্তু খুব ডিসকারেজ করছে। সো এইখানে আমার মনে হয় সরকার কোনোভাবে হেল্প করতে পারেন কিনা এখানে, বা কোনো পলিসি নেওয়া যেতে পারে কিনা। এটা যদি নেওয়া যায় তাহলে কিন্তু আমাদের ক্রস বর্ডার ট্রানজাকশনটা অনেক বাড়বে। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আলমাস ভাই, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এই পুরোটা সময় সবাইকে থাকার জন্য। আমরা যদিও এই অনুষ্ঠানে আরও কিছু বক্তা আশা করেছিলাম এবং হয়তোবা তারা তাদের ব্যক্তিগত অথবা রাষ্ট্রীয় কোনো কাজের জন্য জয়েন করতে পারেননি, এবং আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমাদের মাননীয় তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের জয়েন করার কথা ছিল, বাট তিনিও শেষ মুহূর্তে তার একটি সরকারি কাজের জন্য জয়েন করতে পারেননি। বাট ডেফিনেটলি আমার মনে হয় এই ইনফরমেশনগুলো সব তাদের কাছে পৌঁছে যাবে, এবং আমরা গত 2 ঘন্টা ধরে যে কথা বললাম আমরা খুব ভালো বেশ কিছু রেকমেন্ডেশন আসছে। আমি আর রিপিট করে সময়টা নষ্ট করবো না, কেননা আমরা যেমন ভ্যাট নিয়ে কথা বলেছি, স্ট্যান্ডার্ডাইজেশন নিয়ে কথা বলেছি, আমরা কনজিউমার প্রোটেকশন নিয়ে কথা বলেছি, আমরা সাপ্লায়ার প্রোটেকশন নিয়ে কথা বলেছি, আমরা এফডিআই নিয়ে কথা বলেছি, আমরা স্টার্ট আপ কমিউনিটি ও স্টার্ট আপ ইন্ডাস্ট্রির প্রোটেকশন নিয়ে কথা বলেছি। তো আমার মনে হয় we have talked a lot of মানে আমি বলবো পলিসি রিলেটেড ডিসকাশন অ্যান্ড বেশ কিছু অপরচুনিটি নিয়েও কথা বলেছে, এবং আমাদের শুরুতে বিজন ইসলাম যে প্রেজেন্টেশনটা করেছিল সেখানে সে স্পষ্টভাবে দেখিয়েছে এই আমাদের ই কমার্স, ডিজিটাল কমার্স বা ই কমার্সের কীভাবে গ্রোথটা আমরা দেখেছি ওভার দ্য পিরিয়ড, এবং কীভাবে বাড়ছে, এবং আজকে 2.1 বিলিয়ন প্রজেক্টেড ফর 2020, যেটা আগামী 2-3 বছরে হয়তো $3 বিলিয়ন যে উন্নীত হবে। দিস আর রিমার্কেবল থিং। এবং আমি শেষটা এভাবেই করবো যে আমাদের যে আজকের টপিকটা ছিল যে ডিজিটাল কমার্স পলিসিস অ্যান্ড পসিবিলিটিস, আমার মনে হয় আমি আবার বলবো যে পলিসি যদি আসলে আমাদেরকে ফ্যাসিলিটেটিং হয়, পলিসিগুলো যদি সহায়ক ভূমিকা পালন করে, আর আমাদের যেই এনার্জি, আমাদের যেই ডেডিকেশন টু আওয়ার ওয়ার্ক, স্পেশালি ডিজিটাল কমার্স স্টার্ট আপ কমিউনিটির, সফলতা আমাদের আসবেই। কেননা আমরা অনেক পরে ডিজিটাল কমার্স শুরু করে এই মুহূর্তে আমাদের দেশে যা হয়, ভারত বা অন্যান্য অনেক দেশই হয়তো বা 10 বছর বা আরও বেশি সময় লেগেছে। আমরা অনেক ভালো এগিয়ে যাচ্ছি, আমাদের হাইলি অ্যাডাপ্টেবল নেশন, আমরা খুব ফাস্ট মুভ করছি এই জায়গাটায়, এবং আমরা এক্সপেক্ট করব সহায়ক পলিসি হলে পরে এই সেক্টর আরও ফ্লারিশ করবে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে আজকে, এবং আমাদের সরকারের বিভিন্ন মহল থেকে যারা জয়েন করেছেন, আমাদের ই কমার্স কমিউনিটি, আমাদের ট্রেড বডিজ, আমাদের লয়ার পার্টনার্স অ্যান্ড এভরিওয়ান, আমি সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি এই পুরোটা সময় অ্যাক্টিভলি পার্টিসিপেট করার জন্য এবং আপনাদের মূল্যবান বক্তব্য আমাদেরকে উপস্থাপন করার জন্য। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।